তুই তাকিয়ে দেখিস না বোর্ডের দিকে। ঠিক আছে, একটু রেডিংটা যাচ্ছে। আচ্ছা, দেখ হেডিংটা দেখ, তোরা লিখেছিস সবাই ডিস্টেন্স বা অতিক্রান্ত পথ হলো। বেশ, এটা আজকে আমরা প্রথমে করবো, ডিস্টেন্স বা অতিক্রান্ত পথ। দেখ ফার্স্ট আমরা দেখব লোকেশন বা পজিশন, কারণ ডিস্টেন্স জানতে গেলে আমাকে পজিশন জানতে হবে। ডিস্টেন্স বা অতিক্রান্ত পথ বা দূরত্ব কি হয়, এক বিন্দু তুই ছিলি, সময়ের সাথে সাথে তোর অবস্থানের পরিবর্তন হলো, মানে তুই গতিশীল হলো। এই গতির ফলে কিছু আরও মানে মোশনাল প্যারামিটার্স, গতি অপেক্ষক পাওয়া যায়, তার মধ্যে একটা হচ্ছে ডিস্টেন্স। যেমন ধর আমরা আগে লোকেশনটা খুঁজে বলবো যে লোকেশন কি বা পজিশন কি। যেটাকে আমরা লোকেশন বলি, ফিজিক্স বলছে ওটাকে পজিশন ভেক্টর। ভেক্টর আমরা যেহেতু এখনো পড়িনি, আমরা পরে পড়বো পজিশন ভেক্টর কি। আগে দেখ কোনো একটা পজিশন কি, ধর এইটা একটা ঘর হলো, এই ঘরটাতে কোনো একটা বিন্দুতে কেউ আছে, তো তার তো একটা পারফেক্ট লোকেশন আছে, ফিক্সড পজিশন আছে। সে কোথায় আছে? আমরা বলি মাঝে আছে, ধারে আছে, এগুলো তো কথা নয়, এগুলো তো কোনো বেস নেই, এগুলো তো রিলেটিভ কথাবার্তা। ধারে আছে, কার ধারে আছে? মাঝে আছে, কার মাঝে আছে? কিন্তু পার্টিকুলার কোনোটা পজিশনকে বা লোকেশনকে বলতে গেলে আমাকে ওর কোঅর্ডিনেটটা বলতে হবে, অর্থাৎ স্থানাঙ্কটা। এই স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট পাবো কি করে? না রেফারেন্স ফ্রেমের সাহায্যে। হ্যাঁ, আগের দিন পড়েছি আমরা কার্টেজিয়ান ফ্রেম অফ রেফারেন্স, কার্তেজীয় নির্দেশতন্ত্র। এই কার্তেজীয় নির্দেশতন্ত্রের সাহায্যে আমরা কোনো একটা বিন্দুর প্রকৃত অবস্থান বা ফিক্সড লোকেশন আমরা খুঁজে পাবো। সেটা কীভাবে দেখেন, আগে আমার সব দিয়ে জানতে হবে লোকেশনটা কি বা পজিশনটা কি। এটা বলা হচ্ছে পজিশন ভেক্টর। তো ড্র কর একটা কার্টেজিয়ান ফ্রেম অফ রেফারেন্স, ড্র কর। হলো, কার্টেজিয়ান ফ্রেম অফ রেফারেন্স কি ছিল আর মনে করেছি তিনটে এক্সিস ছিল, এক্স ওয়াই আর জেড। তাদের একটা করে নেগেটিভ এক্সিস ছিল, এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস। হয়েছে, এদের মধ্যে এই কার্টেজিয়ান ফ্রেম অফ রেফারেন্সের সাহায্যে আমরা কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয় করতে পারি। কেউ গতি না স্থিতি সেটা বলতে পারি, কোন দিকে গতিশীল সেটা বলতে পারি, কতটা দূরে অবস্থিত সেটা বলতে পারি, আমরা অনেক কিছু বলতে পারি। তো এখান থেকে আমরা আজকে লোকেশন বা পজিশনটা ডিনোট করব। কি করে লোকেশন খুঁজে পাওয়া যায় কোন একটা পয়েন্টে। দেখ আগ একটা কার্টেজিয়ান ফ্রেম অফ রেফারেন্স। দেখ এটা যদি x হয়, এটা যদি y হয়, তাহলে জেডটা কোন দিকে হবে? হয় বোর্ডের ভেতরের দিকে কিংবা বোর্ডের বাইরের দিকে, বোর্ড থেকে বাইরে বা বোর্ড থেকে ভেতরে। এখন সেটাকে আমরা কেমন করে আঁকি? সেটাকে আমরা এভাবে আঁকতে পারি বা এভাবেও আঁকতে পারি, এভাবে আঁকা যেতে পারে, ঠিক আছে? এভাবেও কিন্তু আঁকা যেতে পারে। ধর এটা বোর্ডের ভেতরের দিক, এখানে টানলে বাইরের দিক আর এখানে টানলে ভেতরের দিক, তাহলে এটা হচ্ছে আমাদের জেড। হ্যাঁ, এগুলো যদি আমরা একটু করে বাড়িয়ে দিই, এটা কি পেয়ে যাবো? এক্স ড্যাশ ওয়াই মাইনাস বা ওয়াই নেগেটিভ হলো, আর এইদিকে আমরা পেয়ে যাবো জেড ড্যাশ। এটা হচ্ছে আমাদের কার্টেজিয়ান ফ্রেম অফ রেফারেন্স। এটা আমরা সবসময় রেডি করে নেব যখন কোনো একটা পয়েন্টের পজিশন ভেক্টর বা তার লোকেশনটা আমাদের বার করতে হবে। হয়েছে? আই কর বেশ। এবার ধর কোনো একটা পয়েন্ট, তার লোকেশনটা কেমন করে পাওয়া যাবে দেখ, বা পজিশন ভেক্টরটা দুটো পদ্ধতি আছে। ধর এটা একটা পয়েন্ট, পয়েন্ট পি এর লোকেশন জিজ্ঞাসা করেছি বা পজিশন ভেক্টর কেমন করে পেতে পারি আমরা?
এই কার্টেসিয়ান ফ্রেম অফ রেফারেন্সের সাহায্যে আমরা পি এর অবস্থান নির্ণয় করব। দুটো পদ্ধতি হতে পারে। এক, আমি এখান থেকে একটা লাইন দিয়ে পিকে যুক্ত করতে পারি, দিয়ে বলতে পারি মূল বিন্দু থেকে এত সেন্টিমিটার বা এত মিটার দূরে এক্স অক্ষের সাথে এত ডিগ্রি কোণ করে ওয়াই অক্ষের দিকে, তাহলে লোকেশনটা বুঝে পাবো। ওকে বলা হলো তুই যে জায়গায় আছিস, তুই যেখানে আছিস সেখান থেকে একটা কার্টেসিয়ান ফ্রেম অফ রেফারেন্স রেডি করে দেওয়া হলো, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড হলো। তোকে মূল বিন্দুতে রাখা হলো, তুই বললো তুই এরপর 5 সেন্টিমিটার যা এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ করে ওয়াই এর দিকে, বাস তুই বুঝে গেলি তোর কোথায় যেতে হবে। এটা একটা লোকেশন আমরা এভাবে বুঝে বলতে পারি। অর্থাৎ আমরা পিটার সাথে মূল বিন্দুটাকে আমরা অ্যাড করব। এই যে লাইনটা টানলাম না, এই লাইনটা হচ্ছে এই পি পয়েন্টের পজিশন, পি পয়েন্টের পজিশন বা পি বিন্দুর অবস্থান। বুঝা গেল? ওটা একটা পয়েন্ট নে, পয়েন্ট নিয়ে পরে ওটার সাথে অ্যাড কর। ধর এটা মূল বিন্দু ও, তাহলে ও থেকে পি এর ডিসটেন্স আমি ধরে নিতে পারি আর, পারি না ধরতে, আর ডিসটেন্স বা এস বা এইচ যেটা খুশি হয়েছে সবাইকার। এবার দেখ আমরা পি এর আরেকটা পজিশন পাবো, মানে আরেক রকম ভাবে পি কে আমরা খুঁজে বলতে পারি। কিভাবে? টাকা পি পয়েন্টের একটা তো কোঅর্ডিনেট আছে, স্থানাঙ্ক। কেমন করে কোঅর্ডিনেট পাওয়া যায় ভালো করে দেখে নে। যদি এক্স এর স্থানাঙ্ক পেতে হয় ওই বিন্দু থেকে এক্স এর উপর লম্ব টানো, যদি ওয়াই এর স্থানাঙ্ক পেতে হয় ওই বিন্দু থেকে ওয়াই এর উপর লম্ব টানো, যদি জেড এর স্থানাঙ্ক পেতে হয় তাহলে ওই বিন্দু থেকে জেড এর উপর লম্ব টানো। ওই লম্বগুলো যে বিন্দুতে অক্ষগুলোকে টাচ করবে সেই পয়েন্টটাই কি হবে? ওর এক্স এর মান, ওয়াই এর মান অথবা জেড এর মান। কিভাবে? ধর আমার দরকার এই পয়েন্টটার এক্স এর স্থানাঙ্কটা কত, এক্স অক্ষ দিকে কতটা ওর সরণ ঘটেছে বা পজিশনটা চেঞ্জ হয়েছে। কি করলাম দেখ, কি করলাম বল, কি করলাম? এই বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব টেনে নিলাম, লম্ব টেনে নিলাম। ধরা গেল যে এটা হয়তো ধর এই পয়েন্টটা নাই, আমি দেখলাম মাপ করে 1 2 3 4 5 6 7 8 করে 9 হলো। ওয়াই এর মান কি করে পাবো বল? ওয়াই এর মান কি করে পাবো? ওই পি থেকে ওয়াই অক্ষের উপর একটা লম্ব টেনে নেব। আমি কি করলাম? পি বিন্দু থেকে ওয়াই অক্ষের উপর একটা লম্ব টেনে নিলাম। এই পয়েন্টটা কার মান বলবে? এই পয়েন্টটা কার মান বলছে? এই পয়েন্টটাও ওয়াই এর মান বলছে। দেখা গেল হয়তো এই পয়েন্টটা 7, পয়েন্টটা 7। তাহলে কোঅর্ডিনেটটা কি হলো বলতো? 9, 7, জেড এর উপর কি নিতে হবে? কেন শূন্য? শূন্য কখন বলেছি আমি? শূন্য হবে? আমি শূন্য বলেছি? পি বিন্দুটা কোথায় আছে? একটা কার্টেসিয়ান ফ্রেম অফ রেফারেন্সের কোন একটা পয়েন্টে আছে। তো তার থেকে প্রত্যেকটা কোঅর্ডিনেট বার করার জন্য আমাকে প্রত্যেকটা অক্ষের উপর লম্ব টানতে হচ্ছে। তাহলে জেড এর মানটা কত? কি করব? ওই বিন্দু থেকে জেড অক্ষের উপর একটা লম্ব টানবো। জেড অক্ষটা কোথায় আছে? ভেতরের দিকে। কোথায় আছে? ভেতরের দিকে। তার মানে আমি ওটা লম্বটা এরকম ভাবে দেখতে পাবো না, তবু আমি এটা জাস্ট এইভাবে দেখালাম। দেখ হলো, জেড অক্ষের উপর যেখানে টাচ করেছে সেটা হয়তো 12। তাহলে বলো কোঅর্ডিনেটটা কি দাঁড়ালো? 9, 7, 12। 9 কার মান? ওই বিন্দুটার x বরাবর দূরত্ব। 7 কার মান? ওই বিন্দুটার y অক্ষ বরাবর দূরত্ব। 12 কার মান? ওই বিন্দুটার z অক্ষ বরাবর দূরত্ব। তোকে যদি আমি বলে দিই, আমি বললাম তুই মূল বিন্দুতে আছিস, কোনটা জায়গায় মূল বিন্দুতে আছিস, তোকে বললাম তুই 9, 7, 12 পয়েন্টে চলে যা, পারবি? কি করবি? প্রথমে তুই 9 ঘর x বরাবর হাঁটবি, তারপরে 7 ঘর y অক্ষ বরাবর হাঁটবি, তারপরে 12 ঘর z অক্ষ বরাবর হাঁটবি। যেটা পয়েন্টে পৌঁছে যাবি সেটাই কি? সেটাই বোঝা গেল? লোকেশন কি করে খুঁজে পাওয়া যায়? হ্যাঁ, এই পুরো সিস্টেমটাকে যেটা করলাম আমরা তখন ধরে
এটা বলা হচ্ছে পজিশন ভেক্টর। এই যে ও থেকে পি, এই ওপি হচ্ছে পজিশন ভেক্টর। বুঝা গেল? ওপির মান কেমন বার করা যাচ্ছে। তাহলে ওপির এবার আমরা কি করব, ওই পি পয়েন্ট পেয়ে গেলাম, এই পয়েন্টটা ধরে ধরে দিয়ে পি এর সাথে ও যুক্ত করব। পি এর সাথে ও যুক্ত করে দেওয়া আমি কি পেয়ে যাবো, ওটা লেন্থ পেয়ে যাবো। ওই লেন্থটা কি ওপির মান, লেন্থটা কি ওপির মান। আর এই ওপি এক্স অক্ষের সাথে বা ওয়াই অক্ষের সাথে বা জেড অক্ষের সাথে যে কোণটা করেছে ওটা কি ওপির দিক। তাহলে মান আর দিক দুটো পাওয়া গেল। এই মান আর দিক নির্ণয় করাটা বলা হচ্ছে পজিশন ভেক্টর, বাংলায় বলতে থাকে অবস্থান ভেক্টর। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে কোনো স্থানাঙ্ক পাওয়ার জন্য কি করতে হবে, ওই বিন্দু থেকে ওই অক্ষের উপর লম্ব টানতে হবে। এই কথাটা মনে রাখতে হবে, একটু করে ভুলে যাবে তোরা। কি বললাম, কোনো বিন্দুর স্থানাঙ্কের জন্য কি করতে হচ্ছে, ওই বিন্দু থেকে যে অক্ষের আমি স্থানাঙ্ক চাইছি সেই অক্ষের উপর একটা লম্ব টেনে নেব। লম্বটা অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেটা হচ্ছে ওর স্থানাঙ্কের মান। ক্লিয়ার? তাহলে ওখানে লিখে রাখ যে এটা হচ্ছে একটা পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর। দেখ এবার আমরা ডিসটেন্স কি বুঝবো বলো। তাহলে আমরা একটা সিঙ্গেল পয়েন্টের লোকেশন আমরা জানতে পেরে গেছি, হয়েছে। এবারে ধর এখানে একটা এরকম সিঙ্গেল পয়েন্ট ছিল, তোকে যদি বলি এই পয়েন্টের লোকেশন বার কর, পারবি না? কি করবি, এটাকে ধরে একটা এর কাছে এক্স ওয়াই জেড টানবি, মানে একটা কার্টেসিয়ান রেফারেন্স ফ্রেম ক্রিয়েট করবি। হলো, সেই কার্টেসিয়ান রেফারেন্স ফ্রেমের কি থাকবে, এক্স ওয়াই জেড এক্সিস থাকবে। ওই পয়েন্ট থেকে তাদের উপর সেট সেট করে লম্ব টেনে নেবে। লম্বগুলো যে বিন্দুতে টাচ করবে ওটা হবে ওর কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক। তাহলে এই পয়েন্টটা তুই বুঝিয়ে, এই পয়েন্টটা কোথায়, বোঝা গেল? একটা লোকেশন কোথায় পেলো, এইটা হলো একটা লোকেশন পি। এখানে তুই ছিলি বা কেউ আছে, কোনোটা কোণা আছে বা কোনোটা বস্তু আছে। এরপরে এই লোকেশনটার সবথেকে কাছের লোকেশন কোনটা, এটা হলো। কি হলো না, ও এখান থেকে এখানে চলে গেল, লোকেশন কি করলো, চেঞ্জ করলো। লোকেশন কি করলো, লোকেশন চেঞ্জ করলো। এইভাবে ও আরো লোকেশন চেঞ্জ করছে। এখানে ছিল, এখানে গেল, এখানে গেল। দেখো কন্টিনিউ কিন্তু লোকেশন কি করছে, চেঞ্জ করছে। লোকেশন তো শিখে গেছে। এইটার কোঅর্ডিনেট এইটার কোঅর্ডিনেট কি সেম? নিশ্চয়ই না। দুটোর মধ্যে কি ডিফারেন্স আছে, ডিসটেন্স, একটা পার্থক্য আছে দূরত্বে। হ্যাঁ, এটার কোঅর্ডিনেট এটার কোঅর্ডিনেট কি সেম? এই যে 9,7,12 এখানে আর কোনো বিন্দু পাওয়া যাবে কি না, আর পসিবল নয়। কারণ একটা সময়ে একটা বিন্দুতে একজনই থাকতে পারে, দুজনের পজিশন একসাথে এক হতে পারে না। পারে কি, পারে না। তাহলে নেক্সট একটা লোকেশন আমাকে তার কাছাকাছি নিতে হচ্ছে। এইভাবে ও তার পজিশনটা কন্টিনিউ চেঞ্জ করে যাচ্ছে। করতে 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 ও এইখানে এসে থেমেছে। বুঝা গেল? হ্যাঁ, এখান থেকে এখানে গেছে, দেন এখানে 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 কি চেঞ্জ করছে ও, ওর পজিশনটা চেঞ্জ করছে, পজিশনটাকে চেঞ্জ করছে বা লোকেশনটাকে চেঞ্জ করছে। চেঞ্জ করতে 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 ও এখানে চলে গেল, বাস স্টপ, ওখানে এসে পড়ে। তো এই যে লোকেশনটা, এটাকে বলছি আমরা ইনিশিয়াল পজিশন। কি বলবো, ইনিশিয়াল পজিশন বা প্রাথমিক অবস্থান। প্রাথমিক অবস্থান। ইনিশিয়াল পজিশন হলো। আর যেখানে ওসে থেমে গেল এটাকে আমরা কি বলবো, ফাইনাল পজিশন বা অন্তিম অবস্থান।
তাহলে যেখান থেকে শুরু করে সেটাকে আমরা কি বলি? ইনিশিয়াল বা প্রাথমিক অবস্থান হলো। আর যেখানে কি যাত্রা শেষ করছে বল? অন্তিম অবস্থান। হয়েছে? হ্যাঁ, এবারে দেখ, প্রাথমিকটার নাম দিয়েছি পি আর অন্তিমটার নাম দিয়েছি কিউ। হলো? হয়েছে তো? এবারে এই যে দেখ, পি প্রাথমিক অবস্থান, কিউ অন্তিম অবস্থান। এই প্রাথমিক আর অন্তিম অবস্থানটার মধ্যে যে দূরত্বটা রয়েছে, যে পথটা রয়েছে, এই পথটার যে লেন্থটা রয়েছে, এটা হচ্ছে ডিসটেন্স। এটা হচ্ছে ডিসটেন্স। বুঝা গেল? পি আর কিউ বিন্দুর মধ্যে ডিসটেন্স কোনটা? এই পথটা। এই ডিসটেন্স। আর পি থেকে কিউ যদি আমি সরল রেখা টেনে দিই, ওটার নাম ডিসপ্লেসমেন্ট। ডিসটেন্সের বাংলা হচ্ছে অতিক্রান্ত পথ। তুমি কতটা পথ অতিক্রম করেছো। তোমার প্রাথমিক অবস্থান পি, তোমার অন্তিম অবস্থান কিউ। এই দুই অবস্থানের মধ্যবর্তী অংশে তুমি কতটা পথ অতিক্রম করেছো। অর্থাৎ আমরা এক জায়গা থেকে আর জায়গায় কিভাবে যদি হেঁটে যাই, কি করি? পা ফেলি, হয় কি না? আমরা তোকে বললাম এখান থেকে ওখানে যা, তো তুই 1 পা 2 পা 3 পা 4 পা 5 পা 5 পা কি হলো? তুই পৌঁছে গেলি, টার্ন নিলি, ঘুরলি, দিয়ে আবার ফিরে এলি 6 পা 7 পা 8 পা 9 পা 10 পা। তোর অতিক্রান্ত, তোর ডিসটেন্স কত? 10 পা। কত ডিসটেন্স? 10 পা। 5 পা নয়, তুই যতটা পথ ট্রাভেল করছিস, টোটাল ট্রাভেল করা পথটা, এটা হচ্ছে ডিসটেন্স। বুঝা গেল কি বললাম? ধর কেউ পি থেকে যে 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 আর পিতে ফিরে এলো, তার ডিসটেন্স কত? পুরোটা, জিরো নয়। ডিসটেন্স জিরো নয়। তুমি গাড়িটা স্টার্ট দিলে, মোটরসাইকেলটা গেলে বাজার বাজার করলে, ঘুরে আবার বাড়িতে ফিরে এসে আবার গাড়িতে ঢুকিয়ে দিলে, তো তোমার কি ডিসটেন্স জিরো হয়ে গেল? তাহলে গাড়িতে নষ্ট হয়ে গেল, যেত না তো। মিটারটা বাড়ে কি না? মিটারটা বাড়ে কি না? আমি এখানে দুর্গাপুর গেলাম 40 কিলোমিটার, বাঁকুড়া ফিরে এলাম 40 কিলোমিটার, মোট কত বাড়বে আমার মিটারে? 80 কিলোমিটার। এটা হচ্ছে আমার ডিসটেন্স, এটা হচ্ছে আমার অতিক্রান্ত পথ। ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্ট, অতিক্রান্ত পথ আর সরণ কিন্তু আলাদা। আমি সরণ আসছি পরে, ডিসপ্লেসমেন্ট পরে বলছি। ডিসটেন্সটাকে ভালো বুঝতে হবে। ডিসটেন্স কোনটা? যতগুলো পা আমি ফেলছি সেটা সব যোগ করবো। হলো? আর ডিসটেন্স কোন দিকে ঘটছে? ডিসটেন্স এখন নির্দিষ্ট দিক আছে, মনে রাখবি। ডিসটেন্স বা অতিক্রান্ত পথ এর দিক হচ্ছে সামনের দিক। সর্বদা ডিসটেন্স সামনের দিকে ঘটে। তুই যখন হাঁটিস কোন দিকে হাঁটিস? আবার যখন ঘুরে যাস কোন দিকে হাঁটিস? পেছন দিকে হাঁটিস। মানে আমি যাচ্ছি এইভাবে, যেতে 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 আমি টার্ন নিলাম, আমি কোন দিকে ঘুরলাম? সামনের দিক। পুরো ঘুরে গেলাম, কোন দিকে আসছি এখন? সামনের দিক। তো ডিসটেন্সের ডাইরেকশন সবসময় কি করবি? সামনের দিক। এর নিজস্ব কোনো নির্দিষ্ট কোনো ডাইরেকশন নেই, এ যে কোনো দিকে ঘুরতে পারে। তাই এই দিকটাকে আমরা ঠিক করে নিয়েছি সামনের দিক। এই যখনই যাবে সামনের দিকে যাবে। বোঝা গেল? তাহলে সামনের দিক বরাবর গিয়ে গিয়ে তুই যতটা পথ অতিক্রম করছিস, সেটাই হচ্ছে তোর ডিসটেন্স। ক্লিয়ার? ডিসটেন্স ব্যাপারটা এর পুরো করো, যা করছি করো। হ্যাঁ, ওটা সাপের মতো নয়, ওটা অতিক্রান্ত পথ। কেউ কারুর মতো নয়, সাপের মতো। মিনিং খুঁজে উঠলে ওখানে গোল করবি রসগোল্লার মতো, ত্রিভুজ করলে বলবো স্যার সিঙ্গাড়াটার মতো। ত্রিভুজ কার মতো? ত্রিভুজ ত্রিভুজের মতো। সিঙ্গাড়া কার মতো? সিঙ্গাড়া এর মতো। তাহলে এখানে দুটো কথা লিখে নিবি আস্তে। এখানে লিখবি যে এই পাথটা, পাথ মানে বাংলায় সেটা পথ। তুমি কতটা পথ গেছো সেটাই তোমার ডিসটেন্স। ঠিক আছে? কতটা পথ, কতবার পা ফেলেছো, প্রত্যেকবার পা ফেলেতে কতটা করে তুমি ডিসটেন্স কভার করেছো, টোটাল করো, এটাই তোমার ডিসটেন্স বা অতিক্রান্ত পথ। শুনতে সহজ, লাইন এক লাইন ডিসটেন্স অতিক্রান্ত পথ, এটা আর কি বাড়াবাড়ি জিনিস, কিন্তু ভালো করে বুঝে নিতে হবে ডিফারেন্সটা। আসছি আমরা এক থেকে। তাহলে আমাদের দেখতে হবে পাথটা কতটা, আর দেখতে হবে কতটা পথ আমি অতিক্রম করছি, ট্রাভেল। ট্রাভেল মানে
অতিক্রান্ত হলো। আর একটা জিনিস নেবো আমি, লেন্থ। লেন্থ দৈর্ঘ্য। এক কথায় কি চলে এলো টাকা? অতিক্রান্ত পথের দৈর্ঘ্যই, অতিক্রান্ত পথের দৈর্ঘ্যই ডিসটেন্স। এখানে বেসিক যে কোয়ান্টিটি সেটা কি কাজ করছে? লেন্থ বা দৈর্ঘ্য। ঠিক আছে? দেখ সব সময় কোন দিকে যাচ্ছে? কোনটা ওর সামনের দিকে। লক্ষ্য করছিস কোন দিকে যাচ্ছে? দেখ ও ওর সামনের দিকে যাচ্ছে সব সময়। ডাইরেকশনটা লক্ষ্য কর, সামনের দিক, আবার সামনের দিক, আবার সামনের দিক, আবার সামনের দিক, এভাবে ঘুরে ঘুরে সামনের দিক, সামনের দিক, সামনের দিক, বরাবর পুরো রাস্তাটা অতিক্রম করছে ও সামনের দিক বরাবর। তো মনে রাখবো আমরা যে দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বা ডিস্টেন্সে ফিক্সড কোনো ডাইরেকশন নেই। ও ডাইরেকশন জিজ্ঞাসা করে কি বলবো? সামনের দিক। চল এবারে কতগুলো লাইন লিখ। 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখ যে অতিক্রান্ত মোট পথ হলো, জয়েন করবো নাকি? লিখ বলবো পয়েন্টগুলো। এই বড় পাল্টা তো বলবি। লিখলি? আমি বলবো পয়েন্টগুলো। 1 নম্বরে লিখো অতিক্রান্ত মোট পথ হলো, অতিক্রান্ত মোট পথ হলো দূরত্ব বা ডিস্টেন্স। অতিক্রান্ত মোট পথ হলো দূরত্ব বা ডিস্টেন্স। প্রত্যেকটি কথার তাৎপর্য বুঝবি, বুঝছে? অতিক্রান্ত মোট পথ হলো দূরত্ব বা ডিস্টেন্স। পূর্ণ হচ্ছে। 2 নম্বর পয়েন্ট দাও। 2 নম্বর পয়েন্টটি লেখো নির্দিষ্ট কোনো দিক নেই। নির্দিষ্ট কোনো দিক নেই। নির্দিষ্ট কোনো দিক নেই, কমা নির্দিষ্ট কোনো দিক নেই, কমা দে, যে কোনো দিকে হতে পারে। যে কোনো দিকে হতে পারে। নির্দিষ্ট কোনো দিক নেই, কমা দিয়ে যে কোনো দিকে হতে পারে। পূর্ণ হচ্ছে। 3rd পয়েন্ট দাও। 3 নম্বর পয়েন্ট লিখ দিক সর্বদা ধনাত্মক বা সামনের দিকে। দিক সর্বদা ধনাত্মক বা সামনের দিকে। দেখা ঋণাত্মক দূরত্ব অতিক্রম করা যায়? তোকে বললাম তুই যেখানে আছিস ওখান থেকে 5 মিটার, -5 মিটার পথ যে দেখা না, -5 মিটার পথ পসিবল? মাইনাস যাওয়া যায়? হ্যাঁ স্যার যাওয়া যাবে, মাটির তল দিয়ে চলে যাবো। ওটা তো প্লাসই, ওটা তো প্লাস। মাইনাস কোথায় হচ্ছে? তুই তো 5 মিটার পথ অতিক্রম করছিস, সে উপরে উঠে যাবো, ওটাও তো প্লাস। সে ডান দিয়ে যাবো, ওটাও প্লাস, বাঁ দিয়ে যাবো, ওটাও প্লাস। তো তুমি এক্স এ যাও, ওয়াই যাও, জেড এ যাও, যে কোনো এক্স বরাবর যাও না কেন, সবসময় সামনের দিকে যাচ্ছি এবং ভ্যালুটা সবসময় পজিটিভই আসবে। তাই ডিস্টেন্স সবসময় মনে রাখবি ধনাত্মক, এবং সেটা দিকটা কোন দিক? সামনের দিক। ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে আমরা নেগেটিভ পজিটিভ পেতে পারি, কারণ ওর একটা ফিক্সড ডাইরেকশন আছে। যখন তুই কারো ডাইরেকশনটা ফিক্সড করে দিবি যে তুমি পূর্ব দিকে 5 মিটার যাও, বা এটা বলা যেতে পারে -5 মিটার পশ্চিম দিকে যাও। -5 মিটার পশ্চিম দিক মানে কোন দিক? পূর্ব দিক। 7 বা 8 বা 6 এর অঙ্কে ছিল না? অঙ্কে করেছিলি মনে আছে? -5 মিটার পূর্ব দিক সমান 5 মিটার পশ্চিম দিক। করেছি স্যার, টেনের টাইম মনে নেই, আবার জিজ্ঞেস করছে 5 6, তখন তো বই থাকে না আমার কাছে। যাই হোক, তাহলে বোঝা গেল ধনাত্মক এটা।
ডিসটেন্স কখনো কিন্তু ঋণাত্মক বা নেগেটিভ হবে না, সবসময় কি হবে ধনাত্মক বা পজিটিভ, এবং ডাইরেকশনটা সামনের দিকে। ফোর্থ পয়েন্ট করো 4 নম্বর। আচ্ছা দেখ, এবারে আমরা রাশি পড়ব। যে ভৌত রাশি আছে না, ফিজিক্যাল কোয়ান্টিটি, তাদেরকে বলা হয় ভৌত রাশি। প্রকৃতিতে যা কিছু পরিমাপযোগ্য, এই প্রকৃতিতে যা কিছু পরিমাপযোগ্য তারা সবাই কিন্তু রাশি বা ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি। এই রাশিগুলোকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, কতগুলোকে ভেক্টর রাশি বলা হয়, কতগুলোকে স্কেলার রাশি বলা হয়। কাকে ভেক্টর বলবো কাকে স্কেলার বলবো তার জন্য নির্দিষ্ট ডেফিনেশন আছে। কি ডেফিনেশনটা? না রাশিটার মান আছে কিন্তু কোনো নির্দিষ্ট দিক নেই, রাশিটা যে কোনো দিকে কাজ করতে পারে, সেটা হচ্ছে স্কেলার রাশি, সেটা হচ্ছে স্কেলার রাশি। আর যদি রাশিটার মান থাকে এবং নির্দিষ্ট একটা দিক থাকে, অর্থাৎ মান আছে এত মান ওই দিকে কাজ করছে, তখন তাকে বলবো আমরা ভেক্টর রাশি। তাহলে এক কথায় কি হলো, শুধুমাত্র মান আছে, যার কোনো দিক নেই, সে হচ্ছে স্কেলার রাশি। যার নির্দিষ্ট মান এবং সাথে নির্দিষ্ট একটি দিক আছে, সে হচ্ছে ভেক্টর রাশি। তা দেখতে গেলে ডিসটেন্সে কোনো দিক আছে কি? কি বললাম, ডিসটেন্সে কোনো নির্দিষ্ট দিক নেই, যে কোনো দিকে হতে পারে, সেটাকে আমরা বলি সামনের দিক। এইভাবে গেলাম, এইভাবে ঘুরলাম, কিন্তু এটা তো এক্স, যখন মুড়িয়ে যাচ্ছি তো ওয়াই, ঘুরে আসছি নেগেটিভ এক্স, উপর দিকে ঘুরছি প্লাস জেড, নিচে নামছি মাইনাস জেড, এগুলো কিন্তু ডিসটেন্সের ক্ষেত্রে নেই। ডিসটেন্স অলওয়েজ পজিটিভ, বুঝা গেল? তাহলে এর নির্দিষ্ট কোনো দিক আছে? নেই। তো নির্দিষ্ট দিক না থাকলে কি রাশি বলবো? স্কেলার রাশি। তাহলে ডিসটেন্স বা অতিক্রান্ত পথ কি রাশি? স্কেলার রাশি, কারণ এর যোগ বিয়োগ গুণ ভাগ সব স্কেলার নিয়মে হয়। কিরকম? এখান থেকে এটা 5 সেন্টিমিটার, এখান থেকে এটা 7 সেন্টিমিটার, এটা 9 সেন্টিমিটার, এটা 11 সেন্টিমিটার, এটা 13 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার। কি করবো আমরা? এগুলো সব যোগ করে নেব। 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 12 প্লাস 14 প্লাস 3 বা 4 সব যোগ করছি। এই যোগটা কি যোগ? এই যোগটা বলা হয় স্কেলার যোগ, যেটা বীজগাণিতিক যোগ। বীজগণিতে যেভাবে আমরা যোগ করি সেটা হচ্ছে স্কেলার যোগ, কিন্তু ভেক্টরের যোগ এইভাবে হয় না। ভেক্টরের আলাদা পদ্ধতিতে যোগ হয়। ভেক্টরের যোগ বিয়োগ গুণ ভাগের জন্য আলাদা নিয়ম আছে। সেটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য? যারা ভেক্টর রাশি, যাদের মানের সাথে সাথে নির্দিষ্ট একটা দিক আছে, কিন্তু ডিসটেন্সের মান আছে কিন্তু নির্দিষ্ট কোনো দিক রয়েছে কি? নেই। কি রাশি বলবো একে আমরা? স্কেলার রাশি। তা ডিসটেন্স কি রাশি? স্কেলার। এবং কারণটা বোঝা গেল, এর নির্দিষ্ট কোনো দিক নেই, মান আছে। মান তো আছে, সেন্টিমিটার এত সেন্টিমিটার এত সেন্টিমিটার সেন্টিমিটার সবগুলো, বা এত মিটার এত মিটার এত মিটার, এগুলোর মান, কিন্তু নির্দিষ্ট কোনো দিক নেই। সবগুলো কোন দিকে যাচ্ছে? সামনের দিকে। সবগুলো কোন দিকে? সামনের দিকে। সামনের দিকে কোনো ফিক্সড ডাইরেকশন? সামনের দিকে কোনো ফিক্সড ডাইরেকশন নেই। এক্স ওয়াই জেড এগুলো হচ্ছে ফিক্সড ডাইরেকশন। ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ এগুলো হচ্ছে ফিক্সড ডাইরেকশন। সামনের দিক, পিছনের দিক, বাম দিক, ডান দিক, এগুলো কোনো ফিক্সড ডাইরেকশন নেই। কেন নেই? ভালো করে বুঝুন। বাইকে যাচ্ছে, তুই কারো বাইকের পিছনে চেপে আছে, হলো, যে চালাচ্ছে সে রাস্তা জানে না, তুই ওকে রাস্তা বলে যাচ্ছে, চৌমাথার মোড় এসছে একটা, সামনের দিকেও যাওয়া যায়, বাঁ দিকেও যাওয়া যায়, ডান দিকেও যাওয়া যায়। তুই ওকে বলছিস, ওদেরকে বলে এরপর কোন দিকে বাঁকবো, তুই বললি এই দিকে বাঁক, এই দিক বলে কোনো দিক হয়? তো বুঝতে পারবে এই দিকটা কোন দিক? যদি ওকে যদি ঠিক করে বলিস যে ইস্টে বাঁক বা ওয়েস্টে বাঁক বা সামনের দিক মানে নর্থে বাঁক বা এক্স এক্সিস বরাবর যা, ওয়াই যা, বুঝতে পারবে। তুই এই দিকে বাঁক, বোঝা যাবে? তো এই দিক বলতে কোনো দিক হয় না, বোঝা গেল? সেরকম ভাবে এখানেও কিন্তু এক্ষেত্রে সামনের দিক পিছনের দিক বলে কোনো দিক নেই। ঠিক তোমাকে বলতে হবে এক্স বরাবর না ওয়াই বরাবর নাকি জেড বরাবর, নাকি মাইনাস এক্স নাকি মাইনাস ওয়াই নাকি মাইনাস জেড, তবে আমি বুঝতে পারবো কোন দিকে যাবো। বোঝা গেল? তোকে যদি আমি এখান থেকে বলি তুই এখানে আছিস, 5 সেন্টিমিটার যা, কোন দিকে যাবি? এক্স এ, ওয়াই এ, জেড এ, মাইনাস এক্স এ, মাইনাস ওয়াই, মাইনাস জেড এ? এটা তো প্রথম প্রশ্ন, হ্যাঁ? কিন্তু এখান থেকে গেলি ঘুরে ঘুরে এখান থেকে চলে যাবি, কারণ দিক নেই কোনো। তো ওটা কি করে? ডিস্টেন্স। তুমি কি করেছো? ট্রাভেল করেছো। কি ট্রাভেল করেছো? পথ। তুমি কি পেয়েছো? লেন্থ। এটা কি তোমার ডিস্টেন্স। ক্লিয়ার? তাহলে নেক্সট পয়েন্ট কি? রাশি। 4 নম্বর লেখো, রাশি দিয়ে হাইফেন দিলে স্কেলার রাশি। রাশি হচ্ছে কোয়ান্টিটি। 3 রকমের রাশি আমরা পড়বো, স্কেলার, ভেক্টর, একটা হচ্ছে টেনসর, TENSOR। পড়বো আমরা যখন পড়বো, এগুলো এখন দরকার নেই। তা রাশি হচ্ছে, লিখে রাখো, স্কেলার রাশি।
আচ্ছা, এরপর লিখবো একক। নেক্সট পয়েন্ট করো, একক মানে হচ্ছে ইউনিট, টাকা। ডিস্টেন্স, ডিস্টেন্স আমরা যখন পড়েছিলাম ফার্স্ট চ্যাপ্টারটা ফিজিক্যাল ওয়ার্ল্ড বা ইউনিট এন্ড ডাইমেনশনে, এই মেজারমেন্টে পড়েছিলাম যে 7টা মোট 9টা আছে, প্রধানত মোট 7টি প্রাথমিক রাশি আছে। কী কী ছিল তার মধ্যে মনে আছে কারো? 7টা প্রাথমিক রাশি কী কী ছিল? দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা, বলো, দীপন প্রাবল্য, আর পদার্থের পরিমাণ বা যার একক হচ্ছে মোল। বোঝা গেল? এই 7টি একক ছাড়া আর কোনো একক নেই পৃথিবীতে। তাহলে কোন আছে? কোনো দরকার নেই, আমার কাছেও আছে, ওদের কাছেও আছে, সবার কাছে আছে। খাতা খুলে বলার কোনো প্রয়োজন নেই, জিজ্ঞাসা করলে বলতে পারলে বলবি, কিছু বসে থাকবে। খাতা খুলে বলে কী লাভ, তাই না? ওটা তো আমার মাও বলতে পারবে, মাকে মা বলো না খাতা দেখে কী লেখা আছে, ওদের লেখা আছে। তাহলে সবাই পেয়েছেন, তাই না? খাতা দেখে সবাই বলতে পারবে, খাতা থেকে বলতে হবে না, পারলে নিজের থেকে বলবি, কারণ এগুলো পড়ানো হয়েছে, নতুন করতে কিছু বলছি না। আমি কি এই প্রথম বললাম যে ভৌত রাশি কটা আছে, প্রাথমিক রাশি কটা আছে, এই প্রথম বললাম কি? তখন নিশ্চয়ই বলেছি, এবং তার সাথে দুটো জুড়েছি আমরা আরও। হ্যাঁ, এলিমেন্টারি কোয়ান্টিটি কি, ঘনকোণ আর কোণ, স্টেরেডিয়ান আর রেডিয়ান। তো যাই হোক, তো সেই রাশিগুলোর মধ্যে দৈর্ঘ্য ছিল, লেন্থ। তো দেখ, ডিস্টেন্সকে আমরা কি দিয়ে মেজার করছি? লেন্থ। তো লেন্থের যা ইউনিট হবে, ডিস্টেন্সেরও তাই ইউনিট হবে। এরপর থেকে যে যে আমি ভৌত রাশিগুলোর নাম বলবো, ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো, ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, স্পিড, অ্যাক্সেলারেশন, ডিঅ্যাক্সেলারেশন বা রিটার্ডেশন, এগুলো বলবো। তো এগুলো কোনোটাই মৌলিক রাশি নয়, এগুলো সব কি ডিরাইভড রাশি, মানে এগুলো সব যৌগিক রাশি। এগুলো এই মৌলিক রাশির দ্বারা গঠিত। তাহলে ডিস্টেন্স কোন মৌলিক রাশি দ্বারা গঠিত? লেন্থ। তাহলে ডিস্টেন্স কে আমরা মেজার করব কার সাহায্যে? লেন্থের সাহায্যে। তো ডিস্টেন্সকে যদি লেন্থের সাহায্যে মেজার করতে হয় বা মাপতে হয়, তাহলে ওর একক নেওয়ার সময় কার একক নেব? লেন্থের একক নেব। হ্যাঁ, তাহলে বলো এসআই পদ্ধতিতে লেন্থের একক কি? মিটার। আর সিজিএস এ সেন্টিমিটার, সিজিএস এ সেন্টিমিটার। হলো, এসআই গুলো সবাই বেশিরভাগ মনে রাখার চেষ্টা করবি, সাথে সিজিএস গুলো পারলে চেষ্টা করবি। লেখে নাও, একক এসআই পদ্ধতিতে মিটার আর সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার। হয়েছে? হ্যাঁ, এবার আমি দেখাবো মাত্রা, যেটা আমি এখনো পড়াইনি, ওই জায়গাটা বাকি রেখেছি। কেন বাকি রেখেছি তার কারণ হচ্ছে, আগে আমরা ভৌত রাশিগুলো সম্বন্ধে জেনে নেবো। জানতে জানতে যখন আমরা প্রত্যেকটা ভৌত রাশি পড়বো না, সবসময় মনে রাখবি যখন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা পড়বো, তার কী কী পড়বো? তার 5টা গুণ পড়বো। এই 5টা জিনিস যদি পড়তে পারিস, প্রত্যেকটা ফিজিক্যাল কোয়ান্টিটির এই 5টা জিনিস পড়তে হবে। ফার্স্ট, তার ডেফিনেশন, বা তার সংজ্ঞা কাকে বলে, জেনে গেলি কাকে বলে। দেন 2 নম্বরে তার পরিমাপ, মেজারমেন্ট, কী করে তাকে মাপবো। যদি না মাপা যায় সেটা ফিজিক্যাল কোয়ান্টিটিই নয়। পদার্থ বিজ্ঞানে তার কোনো স্থান নেই, বর্ণ গন্ধ স্বাদের এখানে কোনো স্থান নেই। ফিজিক্সে এদের কোনো আলোচনা করা হয় না, কারণ এরা ফিজিক্যাল কোয়ান্টিটি নয়, এদের পরিমাপ করা যায় না। একই লঙ্কা তোর বেশি ঝাল লাগতে পারে, এর কম ঝাল লাগতে পারে, ঝাল মাপা যায়? কারো মিষ্টি বেশি লাগে, কারো মিষ্টি কম লাগে। অল্প চিনি দিয়েছিস হয়তো, ওরা বাবারে কি মিষ্টি হয়েছে রে চাটা। হ্যাঁ, একজন বলবে কই রে, চিনি তো হয় না, ঝাল মিষ্টি তো হয় না। তো কেউ বেশি নুন খায়, কেউ কম নুন খায়। তো স্বাদ, টেস্ট, এটা কি ফিজিক্যাল কোয়ান্টিটি? এটা ভৌত রাশি, মাপা যায়? স্বাদ মাপা যায়? স্বাদ মাপা যায় না। স্বাদ যদি মাপা যেত, তাহলে ধর মেপেই ইউজ করা হতো রান্নার সময়, তো তাহলে খাবার টেবিলে নুন রাখতে হতো না, কারণ কম দেওয়া হয়। তার যখন বাসে নিয়ে এলে লঙ্কা, কাঁচা লঙ্কা এক্সট্রা করে রাখা হয়, রাখা হয় কিনা? তাহলে এগুলো ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি নয়, যেহেতু এগুলোকে মাপা যায় না। কিন্তু যারা ভৌত রাশি তাদেরকে তো মাপা যায়। হ্যাঁ, তো কি বলছিলাম, এই ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট এগুলোকে পরিমাপ করা যায়। হলো, আমরা তখন আগের চ্যাপ্টারটাতে ওই ডাইমেনশনের জায়গাটা আমরা পড়িনি এখনো। কেন পড়িনি? কারণ আমরা যখন এই রাশিগুলোকে পড়বো তখন ওর 5টা জিনিস পড়বো, ওটাই বলছিলাম। 1 হচ্ছে সংজ্ঞা, 2 হচ্ছে তার মেজারমেন্ট,
বা ক্যালকুলেশন বা পরিমাপ পদ্ধতি, তাকে আমরা কি করে মাপবো। হয়ে গেল দুটো। 3 নম্বরে তার একক, তার একক একক জানতে হবে তো। আমি এটা কিছু মাপলাম, বলো কি মেপেছি। তুই মনে মনে কিছুটা মাপ, মানে কিছুটা ফিজিক্যাল কোয়ান্টিটি মাপ, সৌরভ মনে মনে কিছুটা মাপ মেপেছিস, একক বল না, দৈর্ঘ্য মেপেছি, তাই না? বলে দাও, আমি কি জানো তুই কি মাপছিস মনে মনে? বলা যাবে না, কারণ মাপ পরিমাপ তো তার এককের উপর নির্ভর করছে। যদি তুই যেটা মেপেছিস যদি তার এককটা মিটার হয়, তুই কি ভর মেপেছিস? কারণ ভর একক কি মিটার পড়ে? কার একক মিটার? আমি মনে মনে যেটা মেপেছি তার একক কেজি, কি মেপেছি? ভর মেপেছি। আমি মনে মনে কিছুটা মাপলাম, যেটা মেপেছি তার একক সেকেন্ড, কি মেপেছি? তো পরিমাপকে একক দিয়ে প্রকাশ করা যাচ্ছে। তো তোরা কি অন্তর্জামী বলিস আমি কি মাপছি বলে দিচ্ছিস? আমি তো বলিনি কি মেপেছি, তাস খেলার মতো, তাই না? আমি কি বলছি যে আমি এটা যে মাপলাম, শোন আমি এটা যে মাপলাম, হ্যাঁ আচ্ছা আমি মেপেছি যেটা, সেটা এককটা হচ্ছে বর্গমিটার, বললাম কি মেপেছি? ক্ষেত্রফল। ঘনমিটার, বললাম কি মেপেছি? আয়তন। আচ্ছা লিটার, বললাম কি মেপেছি? তরলের আয়তন। তো তাই বলা যাচ্ছে কিনা? তো এককের সাথে কোয়ান্টিটিটা রিলেটেড, হ্যাঁ। এবার যদি শুধু মানটা বলি, ধর আমি মাপলাম 10, বললাম কি মেপেছি? 10 সেকেন্ড, কি মেপেছি? তাই যখনই লাগাচ্ছি ইউনিটটাকে তখনই তুই কনফার্ম হচ্ছিস যে আমি কি পরিমাপ করেছি, তার আগে নয়। হলো? তাহলে ইউনিট এদের সাথে কিন্তু জড়িত। তাহলে তারপর কি শিখবো আমরা? একক। একক জানার পর জানবো রাশি। কেন রাশি কেন জানতে হবে? আরে জানতে হবে সে স্কেলার না ভেক্টর, তবে তার ক্যালকুলেশন করতে পারবো। যদি সে স্কেলার হয় তার ক্যালকুলেশন কোন নিয়মে হবে? স্কেলার নিয়ম। যদি সে ভেক্টর হয় তার ক্যালকুলেশন কোন নিয়মে হবে? ভেক্টর নিয়ম। হলো? যদি সে স্কেলার হয় তার শুধু মান থাকবে, তার কোনো দিক থাকবে না। যদি সে ভেক্টর হয় মান থাকবে, তার সঙ্গে দিকও থাকবে। কারণ মান আর দিক একসঙ্গে থাকলে ওটাকে ভেক্টর বলা হবে। রাশিটা জানতে হবে। সর্বশেষে জানতে হবে সেটা হচ্ছে মাত্রা বা ডাইমেনশন। মাত্রা কি না, সেই ভৌত রাশিটাকে কতগুলো অক্ষর দ্বারা আমরা প্রকাশ করব। যেমন ধর 3টি মূল ভৌত রাশি যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি কি? বল। দৈর্ঘ্য, লেন্থ, হলো? 2 নম্বরে ভর, মাস, 3 নম্বরে সময়, টাইম। এই 3টে প্রাথমিক রাশি দিয়ে সমস্ত রাশি সৃষ্টি হচ্ছে। হলো? আর স্যার বাকিগুলো, বাকি যে আরো 4টা রয়েছে বা আরো 6টা বলতে পারিস, 4টাই ধর, হ্যাঁ ওরা কাজে লাগে, এতটা কাজে লাগে না, এরাই সবচেয়ে বেশি কাজে লাগে। তার জন্য এদের মাত্রাটা তোকে আমি আজ বলে দিচ্ছি, বাকিদের হলো পরে বলবো। মাত্রা কিছুই নয়, লেন্থের মাত্রা ইউজ করব এল। ইউজ করব এল। কোন জায়গায় তো লেন্থ আছে, সেখানে লেন্থ না লিখে শুধু এলও লিখতে পারি, তো বুঝে যাবে যে ওটা লেন্থই বলা হয়েছে। ঠিক আছে? এবং সেটাকে আমরা একটা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে রাখবো। মাত্রা লেখার পদ্ধতি এটা, যে মাত্রাটাকে থার্ড ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে, তাহলে বোঝা যাবে ওটা মাত্রা লিখেছিস। মাস এর জন্য কি নেব? এম। আর সময় বা টাইম এর জন্য কি নেব? এই জন্য নেব টি। তাহলে এগুলো কি হলো? দৈর্ঘ্য, ভর, সময়ের মাত্রা। বুঝা গেছে? দৈর্ঘ্য, ভর, সময়ের মাত্রা হলো। তাহলে আমার এখন প্রশ্ন যে ডিসটেন্সের মাত্রা কি হবে? স্যার আপনি তো লেখাননি। ডিসটেন্সকে মাপ কি দিয়ে মাপবি? লেন্থ দিয়ে। ডিসটেন্সকে লেন্থ দিয়ে মাপা হয়। তো লেন্থের ডাইমেনশন কি? এল। তাহলে এর মাত্রা কি হবে? চলো লিখে দাও। লিখো। মাত্রা হচ্ছে এল, একক মাত্রা। তাহলে কি কি হলো? সংজ্ঞা হলো, পরিমাপ হলো। কি দিয়ে পরিমাপ করব? দৈর্ঘ্য দিয়ে। এখানে কিছু এক্সট্রা কোনো প্রসেস তো নেই। স্কেল দিয়ে যেভাবে আমরা দৈর্ঘ্য পরিমাপ করি সেভাবে পরিমাপ করবো, বাস ডিরেক্ট পরিমাপ করা যাবে। আচ্ছা 3 নম্বরে পেলাম আমরা রাশি। কি রাশি হয়েছিল?
স্কেলার রাশি। 4 নম্বরে কি পেলাম আমরা? মাত্রা। আর কি বাকি গেছে? একক হয়েছে, সব হয়ে গেছে। এরপরে আরেকটা কথা আমাদের জেনে রাখতে হবে, সেটা বেশি গুরুত্বপূর্ণ কথা। মুছে দেবো এগুলো সব, এখানে লেখা হয়েছে। দেখ ভালো করে ভাববি, দিয়ে করে বলবি, হ্যাঁ? টাকা একটা গোল, ফুটবল মাঠ, গোলই হয় ফুটবল মাঠ। এখানে তুই ছিলি বি, বা এটা ইনিশিয়াল পজিশন বা পজিশন 1, বোঝা গেল? এই পয়েন্টটা হচ্ছে তোর পজিশন 1, তুই এখানে ছিলি, হলো। এরপরে তুই যাত্রা শুরু করলি, মানে যেতে শুরু করলি। যাত্রা মানে নাটক যাত্রা, ট্রাভেল। গেলি 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 দিয়ে এখানে আবার চলে এলি। অর্থাৎ তোর পজিশন 1 আর পজিশন 2টা একটাই পয়েন্ট, এক্স। তুই এক্স থেকে যাত্রা শুরু করেছিলি, তাহলে একটা পজিশন ছিল তো এক্স। ফিরে তুই আবার এক্সে এসে বন্ধ করে যাত্রা, তো তোর ফাইনাল পজিশনও এক্স, হলো। এখন তুই জিজ্ঞাসা করি তোর ডিস্টেন্স কত, মানে তুই কতটা পথ অতিক্রম করেছিস? কিতে 20 মিটার, সেটাই তো মাপতে বলছি। এখানে মধ্যে কোনটা ডিস্টেন্স, কোন জায়গাটা মাপবো আমি? B1 থেকে B2। লক্ষ্য কর, ইনিশিয়াল আর ফাইনাল পজিশন কিন্তু একটাই। এই ক্ষেত্রে ডিসটেন্স থাকবে? ডিসটেন্স থাকবে না? থাকবে না, থাকবে না। প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান একই, তাহলে দূরত্ব অতিক্রান্ত পথ থাকবে না? থাকবে না? থাকবে, তাই না? তবেই তো ডিসটেন্স। আর যদি না থাকে তার নাম কি হবে? ডিসপ্লেসমেন্ট। সেটা আমরা পরে পড়ছি। ডিসটেন্সে কি কতগুলো পা আমি ফেলেছিলাম, কতগুলো পা ফেলেছিলি এটা করতে? এখান থেকে 1 2 3 4 করে করে এরকম করে 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 দেখা যাচ্ছে তুই মোটামুটি 60 বার পা ফেলেছিস, এখানে পৌঁছে গেছিস। তো দেখা গেল তো একবার পা ফেললে 3 মিটার যাস, তো 60 বারে কত মিটার গেছিস? 180 মিটার। তো তোর অতিক্রান্ত পথ বা তোর ডিসটেন্স ট্রাভেল কত হয়েছে? 180 মিটার। বুঝা গেল? তাহলে এখানে মনে রাখবি একটা কথা, যে ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশন একটা বিন্দুতে হতে পারে, দুটো আলাদা আলাদা বিন্দুতেও হতে পারে। এক্ষেত্রে হাত পা বড় বড়, এক্ষেত্রে দেখ, এক্ষেত্রে পজিশন দুটো কি আলাদা, হ্যাঁ, বাট এক্ষেত্রে পজিশন দুটো কি একই। তাহলে আলাদাও হতে পারে, একইও হতে পারে। দু ক্ষেত্রে কিন্তু ডিসটেন্স থাকবে, কিন্তু ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে থাকবে না। আলাদা হলেই তবে থাকবে, একই হলে আর পাওয়া যাবে না। সেটা আসছি পরে। ডিসটেন্সের ক্ষেত্রে কি মনে রাখবো? যে অতিক্রান্ত পথের যে পয়েন্টগুলো ইনিশিয়াল আর ফাইনাল, অর্থাৎ প্রাথমিক এবং অন্তিম অবস্থান একই বিন্দুতেও হতে পারে, আবার ভিন্ন বিন্দুতেও হতে পারে। দুটোই আমরা মেনে নেবো যে না, দুটো ক্ষেত্রে ডিসটেন্স আছে। মনে থাকবে তো ওরা? আর বড় করে নিচে লেখ, ডায়লগটা লেখ নিচে, বলছি কি লেখ, লেখ লাস্ট পয়েंट দিয়ে রাখ, লেখ पोजीशन में चेंज, पोजीशन में चेंज और मे नॉट चेंज, और मे नॉट चेंज। মাতৃভাষা লিখে রাখবে, অবস্থানের, দেখতে পাচ্ছ বাবা, অবস্থানের পরিবর্তন হতে পারে, অবস্থানের পরিবর্তন হতে পারে, আবার নাও হতে পারে। আবার নাও হতে পারে। হলেও ডিসটেন্স আছে, না হলেও ডিসটেন্স আছে। সেম পয়েন্ট ছিল যেটা, তাও ডিসটেন্স ছিল, এখানে ডিফারেন্স পয়েন্ট, তাও ডিসটেন্স আছে। ওকে, মনে থাকবে তো? বাস এই হচ্ছে ডিসটেন্স। ডিসটেন্স জানার জন্য এই পয়েন্টগুলো ভালো করে মনে রাখলেই হবে।
ক্লিয়ার সবাইকার ডিস্টেন্স সম্পর্কে? অল বেশ, তাহলে নেক্সট হেডিং করা যাক। ডিস্টেন্সের পর ডিস্টেন্সের মতোই অনেকটা, কিন্তু বেশ কিছু পার্থক্য আছে, যার নাম হচ্ছে ডিসপ্লেসমেন্ট। বাংলাটা হচ্ছে সরণ, ডিসপ্লেসমেন্ট হচ্ছে সরণ। হচ্ছে লেখো, নেক্সট হেডিং করো। ম্যাক্সিমাম না, ওটা ওরা পরে করবে, আছে অফলাইন করার মতো লোক আছে, এই অনলাইন করার মতো, কিন্তু তার কি বলতো, একটা টাইমে হতো আমার টাইমটা আমি চেঞ্জ করে দিই। তারপর এই সময় কী হয়েছে, অনেকে তো টিউশন আছে, তাহলে ওটা টিউশন বেশ কী বলবো ওটাকে, টিউশন টাইম ভালো, চাপদার টিউশন টাইম, তাই না? বুধবার সন্ধ্যে 7টা, সোমবার শুক্রবারের ব্যাচ থাকে, বিভিন্ন ধরনের ব্যাচ থাকে, তাহলে এই সময়টা লাইভ সময় করতে পারবে না, কিন্তু তার জন্য তো অসুবিধা কিছু নেই, পরে করে নেবে, সেফ থাকবে। তোরা চালিয়ে দেখতে পারিস আর একবার করে, সে একবারই মন যাচ্ছে না। তোদের দুজনের তো খুবই মনোযোগের অভাব, করিস না, পেঁদানি খেয়ে আমার কাছে। তোরা কি ভাবছিস লাইভে মারবো না? তখন লাইভ বোর্ডটা দেখানো হচ্ছে তোদেরকে, হচ্ছে স্যার লাইভ ক্লাস করছিল তো টুইটার কোনো কথা বলবে না। কে বলেছে বলবো না? কে বলেছে টুইটার বলে? যারা ক্লাস করছে তারাও স্টুডেন্টই বলে, তারাও স্টুডেন্টই বলেছে। তারা কোনো মন্ত্রী অফিসার কোনো ক্লাস করছে কি? আমার তো এসে যায়, আর যে আমাকে জানে তার কাছে নতুন কিছু লাগবে না। তো তোমরা একটু চেষ্টা করো মনোযোগ দিয়ে পড়া, খুব অমনোযোগ, বাকিরা কিন্তু ভালো করে শুনছে, তোরা ফুটুর করছিস। হয় উঠে যা, অন্য জায়গায় বস, নাহলে কোনো উঠে পারা। এই উঠবি, এর তো মনই, একে বিউটি পার্লার ভর্তি করে দে, চুল কাটবে, ধূপ লাগ করবে লোকে, ওইসব করবি, ওইসব ইন্টারেস্ট পাবে। পুরো পুরো তুলে দিলি, চেঁচিয়ে উঠলি, লাল করে দিলি, এটা ফুলিয়ে দিলি, হ্যাঁ, আর চুল কাটতে কানটা চালিয়ে দিলি। আরে ভ্যারাইটিস পেপার পাবি না, ইন্টারেস্টিং থাকবে। এখানে ইন্টারেস্টিং কোথায়? ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট একই জিনিস, যাচ্ছে আসছে, সময় যাচ্ছে। তো ভালোর জন্যই বললাম, আমার কিছু না। দেখ এবার সেটা যা ভালো জিনিস কর। আর যেটা বলছিলাম ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? দেখো ডিসপ্লেসমেন্ট কী করে বুঝবো আমরা? আমার তো ছবি ছিল, কিন্তু তোমাদের তো ছবি নাই, তোমাদেরকে আবার আঁকতে হবে। ঠিক আছে, আমিও আরেকবার আঁকছি। ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে পজিশনগুলো খুব প্রয়োজন। ডিস্টেন্সের ক্ষেত্রে একটা পজিশন হলেই হবে, একটা পজিশন বাস, ঘুরে আয় আবার চলে আয়, ওই একই পজিশন, কোনো সমস্যা নেই। কিন্তু ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে দুটো আলাদা আলাদা পজিশন লাগবে। যে দুটো পজিশনের নাম দেবো আমরা, ইনিশিয়াল পজিশন বা প্রাথমিক অবস্থান, আর ফাইনাল পজিশন বা অন্তিম অবস্থান। তাহলে দেখো, চলো আবার শুরু করো। ডিস্টেন্সের জায়গায় হেডিংটা করো ডিসপ্লেসমেন্ট। বা সরণ, বুঝছে? দেখ ভালো করে বুঝ, দুটোর মধ্যে ডিফারেন্স তুই নিজেই করতে পারবি, আমার বলতে হবে, বুঝছে? শেষে করবো আমরা ডিফারেন্সগুলো। আবার একটা কোঅর্ডিনেট নে, মানে রেফারেন্স নেম নে, কার্টেসিয়ান রেফারেন্স নেম। তিনটে এক্সিস নেওয়ার দরকার নেই, ধরে নে তিনটে এক্সিস আছে মনে মনে, দুটোই নে। তিনটে তো দেখা পারবি না, শুধু শুধু নিয়ে আর কি করবি? দেখ, এটা এক্স, এটা ওয়াই, অন্য কিছু হতে পারে, আমরা অভ্যাসগত এক্স ওয়াই নিলাম। এবার দেখ সৌরভ, একটা জিনিস লক্ষ্য কর, এখানে তুই ছিলি, এটা হচ্ছে পি বিন্দু বা ইনিশিয়াল পজিশন। সবাই নাও একটা পয়েন্ট ওখানে, পি। পি নিয়েছো সবাই? এই পিটাকে লেখো ইনিশিয়াল পজিশন। ইনিশিয়াল পজিশন বাংলাটা লেখা দরকার আছে কি পাশে? প্রাথমিক অবস্থান। ইনিশিয়াল পজিশন হচ্ছে প্রাথমিক অবস্থান। আচ্ছা, কেউ আমাকে বলতে পারবি
আমি একটু আগে শিখালাম যে এটার পজিশন ভেক্টর কোনটা, পি একটা বিন্দু যাকে বলছি আমরা প্রাথমিক অবস্থান, একটা কার্টেসিয়ান ফ্রেম অফ রেফারেন্স আছে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এন্ড জেড অ্যাক্সিস আছে। হলো এই অবস্থায় এই পি বিন্দুর পজিশন ভেক্টর কোনটা, লোকেশনটা বলো আমাকে। কি করব আমরা, এখান থেকে এর উপর, এখান থেকে এর উপর লম্ব টানবো, যার ফলে আমি কি পেয়ে যাব, এই বিন্দু থেকে এক্স এর দূরত্ব, এই বিন্দু থেকে ওয়াই এর দূরত্ব পাবো কিনা, যে এই বিন্দুটা এক্স বরাবর কতটা পথ গেছে, এই বিন্দুটা ওয়াই বরাবর কতটা পথ গেছে। আদিতে আরো আগে বিন্দুটা ছিল কোথায়, এইখানে। হ্যাঁ, তাহলে এই বিন্দুটার সাপেক্ষে এখানে আছে, তার মানে দেখ এইদিকে কতটা সরেছে, আবার কতটা ওর দিকেও সরেছে। এইদিকে সরাটা হচ্ছে এক্স আর উপর দিকে এটা হচ্ছে ওয়াই। জেডও একটা মান আছে, হয়তো জেড অক্ষ বরাবর সরেছে, জেডের মানটা আমরা এখন নিচ্ছি না, আমরা শুধু এক্স আর ওয়াইটা ধরছি, কারণ জেডটা তোকে আমি দেখাতে পারবো না লাইন টেনে। তাহলে বল এই পয়েন্টটার পজিশন ভেক্টর কি হবে, x1 y1 z1। স্যার 1 1 কেন নিলাম, কারণ এটা ইনিশিয়াল পয়েন্ট, আর একটা পয়েন্ট নেবো তো আমরা ডিসপ্লেসমেন্টের জন্য, দুটো পয়েন্ট মাস্ট, কিন্তু ডিসটেন্সে সেটা ছিল না, তাই আমি নিয়ে নিব না আলাদা করে। তাহলে এটা হচ্ছে একটা পয়েন্ট। এবারে এটার পজিশন ভেক্টর কে প্রকাশ করছে, কে ডিনোট করছে, এখান থেকে যোগ করে দেবো, যে লাইনটা পাবো ওটা কি পজিশন ভেক্টরটার মানটা, ভেক্টরটার মানটা, যে ওই পয়েন্টটা মূল বিন্দু থেকে কত দূরে, কত দূরে কি লেন্থ, তো এখানে লেন্থ চাই কি, তো সরেছে, তো লেন্থ দিতে পাবো, কেউ সরেছে তো ওটা কি দিয়ে মাপবো আমরা, দৈর্ঘ্য দিই বা লেন্থ দিই, তো আমরা লেন্থ পাবো। যে কারণে আমি এখন এই বিন্দুটাকে মূল বিন্দুর সাথে অ্যাড করে দেবো। দেখ এখন পরিষ্কার হলো যে পি বিন্দুটা মূল বিন্দু থেকে কত দূরে, কত দূরে, r1 দূরে। তাহলে পি একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে x1, y1, z1, যে বিন্দুটি মূল বিন্দু থেকে r1 দূরে অবস্থিত। পি নিয়ে আর কারো ডাউট আছে কোনো, নেই তো? পি কে পরিষ্কার চেনা যাচ্ছে, পি এর কাছে পৌঁছানো যাবে, পি কে বোঝানো যাবে। ক্লিয়ার? ধর এখানে আরেকটি কিউ, আরেকটি বিন্দু কিউ হলো, এই পয়েন্টটাকে বলছি আমি কি নাম দেবো বলতো, বলো, ফাইনাল পজিশন। কি বলবো, ফাইনাল পজিশন। আলাদা করে বল না, এই পয়েন্টটা কি করে পজিশন ভেক্টর বার করবি, এটা তো কোঅর্ডিনেট নিবি। পি এর যদি কোঅর্ডিনেট পাওয়া যায় তাহলে কিউ এর কোঅর্ডিনেট পাওয়া যাবে। ধরে নিলাম কিউ এর কোঅর্ডিনেট হলো বল x2 y2 and z2। কি করে পেয়েছি, x2 মান কি করে পেয়েছি, এই পয়েন্ট থেকে x এর উপর লম্ব টেনেছি। y এর মান কি করে পেয়েছি, এই পয়েন্ট থেকে y এর উপর লম্ব টেনেছি। z এর মান কি করে পেয়েছি, এই পয়েন্ট থেকে z এর উপর লম্ব টেনেছি। হলো, লম্বগুলো অক্ষগুলোকে যে বিন্দুতে টাচ করেছে সেই পয়েন্টগুলো হচ্ছে আমার কোঅর্ডিনেট বা স্থান। আচ্ছা, এবারে এই ডিসটেন্সটা কি করে পাবো, এই পয়েন্ট আর এই পয়েন্টে কি করব, অ্যাড করে দেবো। দেখো পেলাম, কি নাম রাখবো এটা, আর হ্যাঁ, তাহলে P1 সরি পজিশন 1 P, পজিশন 2 Q, এই দুটো লোকেশন আমাদের কাছে পরিষ্কার। কার সাথে পরিষ্কার হলো, এই ফ্রেম অফ রেফারেন্সের সাহায্যে বুঝা গেল, কার রেসপেক্টে, এত দূরে এত দূরে এত দূরে, ফ্রেম অফ রেফারেন্সের রেসপেক্টে বা সাপেক্ষে। এখন তাকা, সরণ কাকে বলছে, সরণ কাকে বলছে, মন দিয়ে শুনবি। এই ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশনের মধ্যে যে ডিফারেন্স, যে স্ট্রেট লাইন ডিফারেন্স অর্থাৎ সরল রৈখিক দূরত্ব, পি বিন্দু আর কিউ বিন্দুর মধ্যে সরল রৈখিক দূরত্ব কোনটা, পি আর কিউ কে যোগ করলে পাবো। হ্যাঁ না, এটা হবে, এটা কি, এটা এই পথে আমি এসেছি তো, এটা কি দাদা আমার ডিসটেন্স, পি আর কিউ মধ্যে এটা হচ্ছে ডিসটেন্স, যে আমি পি থেকে কিউ পর্যন্ত যেতে কতটা পথ অতিক্রম করেছি সেটা হচ্ছে আমার ডিসটেন্স বা ডিসপ্লেসমেন্ট
পি আর কিউ এর মধ্যে যে লেন্থের ডিফারেন্স, পি আর কিউ এর মধ্যে যে লেন্থের স্ট্রেট লাইন ডিফারেন্স, অর্থাৎ এটা হবে বুঝা গেল? হ্যাঁ, এটা হচ্ছে পি আর কিউ এর মধ্যে ডিফারেন্স, আর এই ডিফারেন্সের নামই হচ্ছে ডিসপ্লেসমেন্ট। বলো, সরল ঢুকলো মাথায়? কিছু কিছু ঢুকেছে ছোটখাটো? অবশ্যই অবশ্যই সরল পথ বরাবর, ও বাঁকা পথে কখনোই হতে পারবে না, তাই না? বাঁকা পথে কে হবে? ডিসটেন্স। বা ডিসটেন্স সরল পথে হতে পারে, তুই এই পথে হেঁটে আসতে পারিস না, তো বলে দিয়েছিস না এমনি এমনি করে হাঁটতে সাপোর্টিস। তুই সোজা পথে হাঁটতে পারিস, তুই বাঁকা পথে হাঁটতে পারিস। স্যার আপনি বললেন কতগুলো পা ফেলে যাবো, আমি স্যার যদি ডিগবাজি দিয়ে যাই চলবে, কোনো আপত্তি নেই, তুই ডিগবাজি দিয়ে যেতে পারিস, তুই ঘোড়াঘড়ি দিয়ে যেতে পারিস, তুই এমনি বসে ছোট ছোট চলে গেলি, হামাগুড়ি দিয়ে গেলি, তুই কীভাবে যাবি সেটা দেখা দরকার নেই, এখন তোর হেঁটেই যা, তাই হাঁটাটা করলাম। যদি ধর খুব ছোটো ছেলেকে বলতাম এটা, সে হামাগুড়ি শিখে, তাকে বলতাম হামাগুড়ি দিয়ে যাওয়ার চেষ্টা করতাম, তাই না? এবার যদি দেখি তুই কোনো ঘোড়াঘড়ি দিয়ে যাচ্ছিস, তাহলে বলে না সেই ঘোড়াঘড়ি কথা বলবো। তাহলে আমরা কি পেয়ে গেছি? পি কিউ। পি কিউ এর যে স্ট্রেট লাইন লেন্থ অর্থাৎ সরলরৈখিক দূরত্ব, সেটাই কি আমার কাছে এখন ডিসপ্লেসমেন্ট বা সরল। ক্লিয়ার? তাহলে ডিসটেন্সের সাথে ডিসপ্লেসমেন্টের পার্থক্য বোঝা যাচ্ছে তো? এখানে কিন্তু দুটো পয়েন্ট হতেই হবে, এই পি আর কিউ যদি একই পয়েন্ট হয় ডিসটেন্স পাবি, সরলরৈখিক দূরত্ব পাওয়া যাবে, তো ডিসপ্লেসমেন্টও পাওয়া যাবে। বোঝা গেল? কিন্তু ডিসটেন্স পাওয়া যাবে, কারণ ডিসটেন্স ওই লাইন বরাবর নয়, স্ট্রেট লাইন নয়, কিন্তু ডিসপ্লেসমেন্ট স্ট্রেট লাইন। সোজা পথে এখান থেকে কোথাও হেঁটে চলে গেল, সোজা পথে ওই দুটো পয়েন্টের মধ্যে ডিফারেন্স, ওটা কিন্তু ডিসটেন্স। আবার তখন ডিসপ্লেসমেন্টও সেম হবে, স্ট্রেট লাইন বরাবর গেলে ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্ট কি হবে? সেম হবে। ডিসটেন্স আমরা সবসময় পাবো, বাট ডিসপ্লেসমেন্ট পেতেও পারি, নাও পেতে পারি। এটা ঘড়ির কাঁটা 12 ঘর ছিল, সেকেন্ডটি স্টার্ট করলো 1 2 3 4 5 6 7 ঘুরে 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 আবার 12 ঘর চলে গেল। তো এই অবস্থায় 12 থেকে 12 ডিসপ্লেসমেন্ট 0, কোনো ডিসটেন্স আছে? ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের মধ্যে কোনো ডিসটেন্স আছে? সরি, ডিসটেন্স না, ডিফারেন্স ইউজ করব। ডিফারেন্স, ইনিশিয়াল আর ফাইনালের মধ্যে কোনো ডিফারেন্স আছে? নেই। তো ডিফারেন্স না থাকলে সরল শূন্য, কিন্তু ডিসটেন্স তো আছে, পথ অতিক্রম করেছে, হ্যাঁ, ওইটা হচ্ছে ওর কি? ডিসটেন্স বা অতিক্রান্ত পথ। ক্লিয়ার? তাহলে আমরা সরল সম্বন্ধে কয়েকটা কথা লিখবো, লেখো, পয়েন্ট পয়েন্ট দাও, পয়েন্ট পয়েন্ট দিয়ে লেখো। 1 নম্বর পয়েন্টে লেখো যে ডিফারেন্স বিটুইন টু পজিশন, ডিফারেন্স বিটুইন টু পজিশন, ডিফারেন্স বিটুইন টু পজিশন, বাংলায় লেখো দুটি অবস্থানের মধ্যবর্তী পার্থক্য। দুটি অবস্থানের মধ্যবর্তী পার্থক্য, দুটি অবস্থানের মধ্যবর্তী পার্থক্য। ক্লিয়ার? 1 নম্বর পয়েন্টটা এটি মনে রাখবে, কি ডিফারেন্স যদি পাও তো ডিসপ্লেসমেন্ট পাবে, ডিফারেন্স না পাও তো ডিসপ্লেসমেন্ট পাবে না। কোথায় ডিফারেন্স আছে খুঁজো, সেখানে ডিসপ্লেসমেন্ট আছে, কোথায় ডিফারেন্স নেই দেখো, সেখানে ডিসপ্লেসমেন্ট নেই। তো ডিসপ্লেসমেন্টটাকে কে বোঝাচ্ছে? ডিফারেন্স। কে বোঝাচ্ছে? ডিফারেন্স। পয়েন্ট 2, 2 নম্বর পয়েন্ট দাও, 2 নম্বর পয়েন্ট দিয়ে লেখো মাপবো। কি করে মাপা যায় এটাকে? এটাও কি একটা লেন্থ, এটাও কি একটা লেন্থ। এখানে পাথ নেই, ট্রাভেল নেই, অনলি কি আছে? লেন্থ। ডিসটেন্সে কি ছিল? পাথ, ট্রাভেল, লেন্থ। এখানে সরাসরি ডিরেক্ট লেন্থ। ডিফারেন্সটাকে লেন্থের সাহায্যে মাপবো। তো লেখো ছোট্ট করে পরিমাপ বলে ডেফিনেশন হলো। এবার লেখো পরিমাপ, ছোট্ট করে পরিমাপে কোলন দাও, ছোট করে সাবহেডিং কর পরিমাপ, যেটা কোলন টোলন দে, কোলন টোলন দিয়ে যো দি লেখ দুটি অবস্থানের
দুটি অবস্থানের মধ্যে এখানে দুটি অবস্থান কি কি বলতো, একটা পি আর একটা কিউ। তাহলে দুটি অবস্থানের মধ্যে সরল রেখা দ্বারা দুটি অবস্থানের মধ্যে সরল রেখা দ্বারা সরণ পরিমাপ করা হয়। হয়েছে? এবার দেখ, ধর এই সরল রেখাটা পি কিউ, এই মাপটা কি দিচ্ছে আমাকে, মান। কি দিচ্ছে আমাকে, মান। হলো? আর দেখ আমি একটা লাইন, আমি একটা অ্যারো দিয়ে দেখেছিস, অ্যারোটা কি দিচ্ছে, দিক। অ্যারোটা কি দিচ্ছে, দিক। বুঝা গেল? কোন জায়গায় লেখা আছে এই জায়গা থেকে ওই জায়গায়, যদি অ্যারো দিয়ে আছে যেখান থেকে এই দিক বরাবর এটা এত দূর। তো পি থেকে কিউ, পি কিউ যে ডিসটেন্স, সরি যে ডিফারেন্স, এটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট। আর যে অ্যারোটা দিয়েছি, অ্যারোটা কি আমার ডাইরেকশন। ডাইরেকশনটা সবসময় মনে রাখবে কোন দিকে হবে, ইনিশিয়াল টু ফাইনাল। কোন দিকে হবে ডাইরেকশন, ইনিশিয়াল টু ফাইনাল। তুই যেখান থেকে স্টার্ট করলি সেটা তোর ইনিশিয়াল পজিশন, তুই যেখানে কি যাত্রাটা শেষ করলি সেটা তোর ফাইনাল পজিশন। সবসময় ডাইরেকশনটা হবে, ডিসপ্লেসমেন্টের ডাইরেকশনটা সবসময় হবে কোন দিকে, ইনিশিয়াল টু ফাইনাল। কোনো সময় কিন্তু কোনোদিনই কিন্তু ফাইনাল টু ইনিশিয়াল করবি না। তাই অ্যারোটা কোন দিক দিয়েছি, পি থেকে কিউ এর দিকে না কিউ থেকে পি এর দিকে, পি থেকে কিউ এর দিকে। হলো? এবারে আমি তাহলে আমার সরণ আমি কি লিখবো, পি কিউ না কিউ পি? সরণ লিখবো পি কিউ। আমি কিউ পিও লিখতে পারি, তার আগে একটা মাইনাস দিতে হবে। কি দিতে হবে, মাইনাস। মনে রাখবি ভেক্টরের জন্য একটা সাইন ব্যবহার করা হয়। যারা স্কেলার রাশি হয় তাদের কোনো সাইন দেওয়া দরকার হয় না, কিন্তু ভেক্টরকে বোঝানোর জন্য সাইন দিতে হয়। আমি লিখেছি পি কিউ। এই পি কিউ এটা স্কেলার না ভেক্টর কি করে বুঝবি, ওকে জিজ্ঞেস করবি এই পি কিউ তুই স্কেলার না ভেক্টর, ওকে তোকে আওয়াজ দিবে যে না আমি স্কেলার, নিশ্চয় দেবে না। সারা জীবন জিজ্ঞাসা করলেও বলতে পারবে না। তাহলে আমরা বুঝবো কি করে, তুই এটা লিখেছিস এস ভি। এই যে এস দ্বারা যাকে প্রকাশ করেছিস, কাউকে তো প্রকাশ করেছিস, সরণ হোক আর ডিসটেন্স হোক, ডিসপ্লেসমেন্ট হোক বা ডিসটেন্স হোক, এটা এই এস দিয়ে যে রাশিকে তুই প্রকাশ করেছিস সে স্কেলার না ভেক্টর? এটা কি এসটাকে জিজ্ঞাসা করলে বলবে যে ভাই এস তোমাকে যে রাশি দ্বারা প্রকাশ করা হয়েছে, যে রাশির জন্য প্রকাশ করা হয়েছে সে রাশিটি স্কেলার না ভেক্টর? এস বলতে পারবে? পারবে না। ভি কে জিজ্ঞাসা করলে যে ভি তুমি যার জন্য রয়েছে এখানে সে কে স্কেলার না ভেক্টর? বলতে পারবে না। তার জন্য সাইন ইউজ করা হয়। যদি রাশিটা স্কেলার হয় তো এস আর ভি নরমাল এরকম লিখে দিলেই হয়। কিন্তু যদি রাশিটা ভেক্টর হয় তো তার মাথায় একটা অ্যারো দিলে, তার মাথায় একটা অ্যারো দিলে, মানে এগুলো মান প্রকাশ করছে আর এই মাথার অ্যারোগুলো ওদের দিক প্রকাশ করছে। তো যার মানের সাথে দিকও আছে সে কি রাশি, সে ভেক্টর রাশি। তো যার মাথায় অ্যারো পাবি সে কে, আর যার মাথায় অ্যারো নেই তাহলে ভেক্টর আর স্কেলার ডিফারেন্সটা পাবো না। কি করে আমরা দেখে বুঝবো? তাহলে এখানে এই পি কিউ কি রাশি, ভেক্টর রাশি, কারণ ডাইরেকশন আছে তো পি টু কিউ না কিউ টু পি, পি টু কিউ। কেন, ইনিশিয়াল টু ফাইনাল। তো আমরা এখানে একটা এরকম অ্যারো দিতে পারি কি প্রকাশ করার জন্য, কি বোঝানোর জন্য, যে ওটা ভেক্টর। বুঝা গেল? এবারে তাকা, অরিজিনাল ডাইরেকশনটা পি টু কিউ, এটা চেঞ্জ হবে না। হলো? এটা ডিসপ্লেসমেন্ট ডাইরেকশন। কিন্তু যদি আমি তোকে লিখি কিউ টু পি, আমি কি লিখেছি, উল্টো লিখেছি। তো এটা কি পজিটিভ, তার উল্টো কি হয়, নেগেটিভ। হ্যাঁ, তো পি কিউ যে ডাইরেকশনটা বোঝানো হচ্ছে মাইনাস কিউ পি সেই ডাইরেকশনটাকেই বোঝানো হচ্ছে। ক্লিয়ার ব্যাপারটা? বোঝা গেল? মানে 5 মিটার পূর্ব দিকে, এই কথাটার নেগেটিভ অর্থ কি, মাইনাস 5 মিটার পশ্চিম, মাইনাস 5 মিটার পশ্চিম। তো যে পি কিউ যে ডাইরেকশনটা সেটাকে পি কিউ না লিখে যদি আমরা কিউ পি লিখি তো তার আগে কি লাগবে, একটা মাইনাস লাগবে। এই মাইনাস কিউ পি মানে উল্টা কিউ পি, কিউ পি কে উল্টা কি আসবে, পি কিউ। কিউ পি কে উল্টে দে কি আসবে, পি কিউ। এখানে পি কিউ কে উল্টা হবে, আগে কি উল্টা চিহ্ন দেওয়া আছে না, পি কিউ, বাট মাইনাস কিউ পি নয়, মাইনাস কিউ পি প্রকৃতপক্ষে কি পি কিউ। পি কিউটাকে আমরা ঘুরিয়ে লিখেছি মাইনাস কিউ কিউ।
ক্লিয়ার? এখানে দেখ ফাইনাল, ইনিশিয়াল টু ফাইনাল, বাট এখানে কি হয়ে গেছে? নেগেটিভ ফাইনাল টু ইনিশিয়াল। নেগেটিভ ফাইনাল টু ইনিশিয়াল মানে পজিটিভ ইনিশিয়াল টু ফাইনাল। হলো? আমরা ভেক্টর যখন পড়বো পরের চ্যাপ্টারে 2 ডাইমেনশনাল মোশনে, তখন এগুলো ক্লিয়ার হবে আমাদের, এখন দরকার নেই। জাস্ট তোকে আমি যেটা বলতে চাইছিলাম যে কি লিখলাম বলতো, পরিমাপ করা হয় পূর্ণচ্ছেদ দিয়ে লেখ নিচটাতে, লেখ এই সরল রেখার দৈর্ঘ্য, পূর্ণচ্ছেদ দিয়ে ওর সাথে লেখো, প্যারাটা চেঞ্জ করে, এই সরল রেখার দৈর্ঘ্য যা লেখা ছিল ওখান থেকে আবার প্যারাটা চেঞ্জ করে ওর সাথে লেখো যে এই সরল রেখার দৈর্ঘ্য, লিখেছিস কোন সরল রেখার দৈর্ঘ্য? এই যে বাবা PQ, এই PQ সরল রেখার দৈর্ঘ্য কি দিচ্ছে আমাকে? সরণের মান। বল PQ সরল রেখার দৈর্ঘ্য আমি মাপলাম এটাই করে, ও 7 সেন্টিমিটার, তো ডিসপ্লেসমেন্ট কত? 7 সেন্টিমিটার। এটা কি? সরণের মানটা। সরণের দুটো জিনিস আছে, কি কি? মানও আছে আর দিকও আছে। এটা কি প্রকাশ করলো? সরলরেখাটা কি প্রকাশ করছে? মানটা। দিকটা কে প্রকাশ করছে? অ্যারো চিহ্নটা। বুঝলো বল? ওই অ্যারো চিহ্নটা। বুঝা গেল? তাহলে দেখো যে এই সরলরেখার দৈর্ঘ্য সরণের মান নির্দেশ করে, এই সরলরেখার দৈর্ঘ্য সরণের মান নির্দেশ করে, এবং ওই রেখার দিক, এবং ওই রেখার দিক, এবং ওই রেখার দিক সরণের দিক নির্দেশ করে, এবং ওই রেখার দিক সরণের দিক নির্দেশ করে। ওই যে সরণের দিক নির্দেশ করে। তাহলে PQ দিক নির্দেশ করছে P টু Q, P থেকে Q এর দিকে, তাই PQ। তা সরলরেখার দিক দিক নির্দেশ করছে, আর সরলরেখার মাপটা ওর মান নির্দেশ করছে। কি কি পেলি? মান আর দিক পেলি, তার মানে কি রাশি হয়ে গেল? ভেক্টর রাশি। নিচে লেখ রাশি, নিচে লেখ 3 নম্বর পয়েন্ট দিয়ে রাশি। কি রাশি? দেখো ভেক্টর, VECTOR বা ভয়েকার ভেক্টর। চলো শুরু করে দাও নিজেরা, দেখি কোন পারো। একক এন্ড মাত্রা, দেখি কে বলতে পারে। SI এ কি হবে, CGS এ কি হবে? বল SI কি হবে? মিটার। কি জানো মাপছিস? লেন্থ, লেন্থ, তো তাই SI এ মিটার। CGS এ সেন্টিমিটার। মাত্রাটা বলতে পারবি? L, L। তার মানে কিছু মিলও রয়েছে ডিসটেন্স সাথে ডিসপ্লেসমেন্টের, আর কিছু অমিলও রয়েছে। সিমিলারিটি আছে, কিছু কিছু ডিসিমিলারিটিও আছে। পড়বো আমরা কি কি মিল আছে, কি কি অমিল আছে। না, অ্যারোর দিক চেঞ্জ হবে না, অ্যারোর দিক কখনোই চেঞ্জ হবে না। ওটা কিন্তু দিক নির্দেশ করছে। কোন দিক তো বলিনি, অ্যারো কি নির্দেশ করছে? যখন কেউ বিয়ে করতে যায়, টোপরটা ওর বিয়ে করা নির্দেশ করে। কাকে বিয়ে করছে লেখা থাকে টোপরটা, কাকে বিয়ে করছে থাকে লেখা। তো কাউকে যদি রাস্তা দিয়ে টোপর করে হাঁটতে, কি বলবেন? বিয়ে করতে যাচ্ছে। তো কোথায় যাচ্ছে, কাকে বিয়ে করতে যাচ্ছে লেখা থাকে, সব ডিটেলস ঠিকানা দেওয়া থাকে। কি কি মেনু হয়েছে, হ্যাঁ লেখা থাকে, এগুলো লেখা থাকে না। তাহলে বিয়ে কোথায় করতে যাচ্ছে তার উপর কি টোপরটা ডাইরেকশন চেঞ্জ হয়? যে দূরে বিয়ে করতে যাচ্ছে লম্বা টোপর, কাছে বিয়ে করবে ছোট টোপর, এরকম হয় কি? এরকম হয় না। শুধু কি হয়, সাইনটা ইউজ হয়, যেটা টোপর করবে। কি করতে যাচ্ছে না বিয়ে করতে যাচ্ছে। তো তুই দেখে বুঝিয়ে দিবি ওটা, ওটা বর বটে আর কি। তো ওটা যাযাবর না হাম্বর বুঝে যায় কি? বর বটেই হয়, ওইসব তো কিছু হয় না। তো সেরকম ভেক্টরের সাইন অ্যারো কিন্তু চেঞ্জ হবে। ওটা কি ডিনোট করছে? ভেক্টরটা কোন দিক কাজ করছে? না, ও যেটা দিক আছে ওটা বোঝাচ্ছে। ও যে বিয়ে করতে যাচ্ছে সেটা বোঝাচ্ছে। এমনি এমনি কেউ বললে টুকুরটা পরে না, রেডি ভেডি হয়ে টুকুর করে দিতে হবে। কোথাও দুর্গা পূজায় অষ্টমী ঘুরতে যাচ্ছি, রেডি ভেডি হয়ে টুকুর করে হবে? এটা কখনোই হবে সম্ভব? কেন হবে না তাহলে?
কারণ তুই ওটা বুঝাচ্ছিস না তুই জায়গায় যাচ্ছিস বলে। কিন্তু আবার ধর যেদিন তুই যাবি সেই জায়গাকে, সেই দিন যখন আসছে ধর, সেদিন তুই কি খালি মাথায় যাবি? তুই ঠিক সময় আর কি করে একবার হলেও লাগাবি আর কি, যে বুঝে যায় তোকে তুই আলাদা বলে সবার থেকে, তাই না? আলাদা তো হবি। যখন দেখবি কোনো জায়গায় হয়তো বললি হচ্ছে, ছাগল বললি হয় না, তখন দেখবি সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর ছাগলটাকে এক্সট্রা করে চান করানো হয়, ওকে ফুল দেওয়া হয়, পূজা করা হয়, তিলক দেওয়া, ওকে একটু আলাদা করা হয়, কারণ ওকে আলাদা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে না। তো বলি দেওয়ার আগে আগে একটু সাজানো হয়, এটা কিন্তু প্রত্যেক ক্ষেত্রে, তাই না? এবার দেখো, এই যে বলছি এদিকে একটু শুনলে ভালো হয়, শোনা যাবে কি কিছুক্ষণ আসতে? তাহলে এখানে আমরা কিন্তু এই কথাটা বলে দেবো যে এর ক্ষেত্রে কিন্তু দুটো আলাদা আলাদা বিন্দু হতে হবে, একটা বিন্দু হলে কিন্তু চলবে না। চলো নোট করো, লাস্ট পয়েন্টে লেখো যে দেখ, আচ্ছা আমরা ডাইরেকশনটা লিখে নেবো আগে, ওটা লিখে নিই যে কোন দিক থেকে কোন দিকে কাজ করবে, ডিসপ্লেসমেন্টটা ডাইরেকশনটা ভুলে যাবি তো। আজকে বললাম যে ইনিশিয়াল টু ফাইনাল, কালকে বলবি স্যার ফাইনাল টু ইনিশিয়াল না, মাঝ থেকে না ডিলিট অর্ধেক জিনিস, তাই না? তার জন্য লিখে রাখো, লেখো যে ডাইরেকশন টু বি টেকেন, ডাইরেকশন টু বি টেকেন from initial to final, from initial to final, from initial to final, দেখে নাও মাতৃভাষায় লিখবে প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানের দিকে প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানের দিকে বা অন্তিম অবস্থানের দিক নির্দেশ করে। অবস্থানের দিকে দিক নির্দেশ করে। ঠিক আছে? অনলাইন পড়িয়ে একটা গুণ আমার বেড়েছে, সেটা কি বলতো? ওটা লিখা, সব কিছু লিখে আসছে তো, তাই না? সব ক্লাসে সবই তো লিখতে হবে, ওটা অভ্যাসটা ভালো, লিখতে মন যায়। হ্যাঁ, মনে হয় না লিখছি কেন, লিখেই তো আসছি। তোমরা তো একবার লিখে চলে যাবে। শুনো, মান কি নির্ণয় করতে জানতে হবে। ওইখানে তো মোচারে যোগ করে দিয়েছি ডিস্টেন্সের ক্ষেত্রে, 1 পা 2 পা 3 পা 4 পা 5 পা 6 পা 7 পা যোগ করে বের, স্যার এত ডিস্টেন্স। বাট এখানে কি মাপবে কি করে? স্যার স্কেল দিয়ে চলে যাবো, ছোটি স্কেল দেবো তোকে আমি সবসময়। এই যে ম্যাগনিটিউডের বাংলা হচ্ছে মান। আমরা ফিজিক্সে মানকে ভ্যালু বলবো না, কি বলবো? ম্যাগনিটিউড। কি বলবো? ম্যাগনিটিউড বা ম্যাগনিটিউড দুটোই বলা যাবে, হলো? এই ম্যাগনিটিউডটা আমাকে বার করতে পারতে হবে। কেন এটার নাম ম্যাগনিটিউড? দেখো দেখো ম্যাগনিটিউড জিনিসটা কি বুঝার টাকা বিষয়। এই যে ভেক্টর রয়েছে না, তার কি কি আছে? তার মান আর দিক আছে। মানকে বলছি আমরা ম্যাগনিটিউড, আর দিককে কি বলবো আমরা? ডাইরেকশন। হলো? এটা উড়িতে শুধু কি পড়ে আছে, কি হবে তখন? কি হয়ে যাবে? স্কেলারে ম্যাগনিটিউড আছে, ওর ডাইরেকশনটা গুণ করে দে, কি তখন কি হয়ে যাবে? হলো? তো দেখো ডাইরেকশন তো বার করবে, ঠিক আছে, তার আগে এটা তো বার করতে হবে।
আমাকে তো ম্যাগনিটিউডও বার করতে জানতে হবে, কারণ ফিজিক্সের কাজই কি করা, মাপা, এর আর কোনো কাজ নেই। তুমি মাপতে শিখতে এসছো এখানে, কি করে কাকে কেমন করে মাপা যায়। তো তার নাম জানছিস, তার ত্রিভুজি গোষ্ঠী জানছিস এবং তোকে মাপতে জানছিস। তো ডিসপ্লেসমেন্ট শুনলি, তো স্কেলার ও মেপে দিলি পুরোটা না, কিন্তু একে কি করে মাপবি, কারণ এর তো মাপার পদ্ধতি আলাদা। কেন আলাদা? কারণ এর ম্যাগনিটিউড তার সাথে ডাইরেকশন আছে, আমাকে দুটোই মাপতে পারতে হবে। তো ফার্স্ট তোমাকে আমি এখন শেখাবো ম্যাগনিটিউড কেমন করে মাপতে। এটা আলাদা করে শেখাতে হতো না যদি আমি ভেক্টর পড়িয়ে পড়ে এটা পড়াতাম, অন্য বছর করি ভেক্টরটা পড়িয়ে পড়ে এটা পড়াই। কিন্তু যেহেতু এবছর আমি এটা আগে পড়াচ্ছি, সেহেতু আমি এখন ভেক্টর রুল ইউজ করতে পারবো না। ভেক্টর রুল ইউজ না করে ভেক্টরকে পরিমাপ করবো, দেখ কেমন করে। ঠিক আছে, এটা মাপা সহজ। এটা একটা ত্রিভুজ, দেখ ও পি কিউ ত্রিভুজ, এটা বলা হয় ভেক্টর ট্রায়াঙ্গেল, এটা বলা হয় ভেক্টর ত্রিভুজ। ক্লাস 9-এ পড়েছিলি, মনে আছে বলের সংযোজন সূত্র? কেউ বলতে পারবি? ক্লাস 9-এ পড়েছি বলের সংযোজন। আজকেই বুঝিয়ে দিবি কত পাবি মাধ্যমিকে। যদি সঠিক বিচার করে নাম্বার দেওয়া হয় 6 লক্ষের মধ্যে 5,99,000 ফেল করবে। হাজার কত কষ্ট। বল বলের সংযোজনের সূত্র বল, বলের সংযোজন সূত্র বা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। আমার কাছে 9-এ পড়েছিস, কে কে আছে বল বল, শিখেছিলাম কি মনে পড়ছে? ওরাও তো পড়েছিস আমাকে, পড়েছে। বল ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র মনে আছে কারোর? শুনে রাখ, টাকা। কোন ত্রিভুজে, মন দিয়ে শুনবি, কোন ত্রিভুজের দুটি বাহু, কোন ত্রিভুজের একই ক্রমে গৃহীত দুটি বাহু, কোন ত্রিভুজের একই ক্রমে গৃহীত দুটি বাহু যদি দুটি ভেক্টরকে মানে আর দিকে প্রকাশ করে, তাহলে ওই ত্রিভুজের বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি ওই দুটি ভেক্টরের লব্ধিকে প্রকাশ করে। এটা যে ভেক্টর যোগের সূত্র, ভেক্টর যোগের সূত্র মনে রাখার দরকার নেই। এখন আমি শেখাবো কিছুদিন পরে, খুব ইজি। যে 9-এ পড়েছিলাম, মনে পড়লো কিছু করো না, অতল তলে তলিয়ে গেছিস। তোরা পড়েছিলি 9-এ বলের বিভাজন, বলের সংযোজন ছিল ক্লাস 9-এ, বল ও গতি শেষের দিকে। পাখির উড়ন্ত পাখি উড্ডয়ন, পাখির উড্ডয়ন মনে আছে? নৌকা থেকে ইয়ে করা। যাই হোক, তাকায় দিকে এখানে আমরা এই ম্যাগনিটিউডটা কেমন করে বার করবো, ভেরি ইজি। ভালো করে দেখ, আমার ক্যালকুলেশনটা তুই নিজেরা করবি। ঠিক আছে, আমি কি করছি এটা সবাইকার মনে থাকবে তো, যে ভেক্টরের ক্ষেত্রে কি কি থাকবে? ম্যাগনিটিউড উইথ ডাইরেকশন। ডাইরেকশনটাকে উড়িয়ে দেবো, ম্যাগনিটিউড থেকে যাবে, বাট এটা স্কেলার হয়ে যাবে। স্কেলার আছে, ম্যাগনিটিউড আছে, এর সঙ্গে ডাইরেকশনটা জুড়ে দেবো, এটা ভেক্টর হয়ে যাবে। তো ভেক্টর যখন লিখবি উইদাউট ডাইরেকশন যদি লিখিস, কাজ করবে না, সেটা ভেক্টর হবে। ভেক্টর মানেই তার ম্যাগনিটিউড উইথ ডাইরেকশন, আর সেটা স্কেলার হয়ে যাবে। তো দেখো, আমরা এই ডাইরেকশনটা তো আমরা বের করে নিতে পারবো যা করে, কিন্তু এর ম্যাগনিটিউডটা কি করে বার করবো? এই পি কিউটা জ্যামিতি ইউজ করবো। জ্যামিতি আমাদেরকে এখানে সাহায্য করবে। কেমন করে সাহায্য করবে হালকা করে দেখে নিয়ে যাক। দেখ টাকা সবাই, তাহলে এটা হচ্ছে ইনিশিয়াল, এটা হচ্ছে ফাইনাল। হ্যাঁ, সবসময় মাপটা কেমন করে বার করতে বলেছিলাম? ফাইনাল মাইনাস ইনিশিয়াল, সরি ডাইরেকশনটা কি বলছিলাম? ইনিশিয়াল টু ফাইনাল। আর ম্যাগনিটিউডটা হবে সবসময় ফাইনাল মাইনাস ইনিশিয়াল। কি বললো? ম্যাগনিটিউড কেমন করে আসবে? ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তো ছোট্ট করে হেডিং কর ম্যাগনিটিউড বলে, কর আমি তো বলি যে ম্যাগনিটিউড বা মান নির্ণয়, ভেক্টরের ম্যাগনিটিউড বা মান নির্ণয়। রাধি একটু খাবার খাওয়ায়। আস্তে এদিকে দেখো, এই যে নিচে লিখে রাখ পজিশন ফাইনাল মাইনাস পজিশন ইনিশিয়াল, তাহলে মনে থাকবে। তাহলে পজিশন ফাইনাল মাইনাস
পজিশন ইনিশিয়াল। এটি হচ্ছে ভেক্টরের ম্যাগনিটিউড ক্যালকুলেশনের পদ্ধতি। এটা যার মনে থাকবে সে সবার করতে পারবে, ইজি পদ্ধতি তোকে আমি শিখিয়ে দেবো, কিন্তু এটি ভুলে গেলে হবে না। কোনটি থেকে কোনটি বিয়োগ করতে হবে, বিয়োগ করা শেখাবো, সব শেখাবো, কিন্তু কোনটা থেকে কোনটা করবি? পজিশন ফাইনাল মাইনাস পজিশন ইনিশিয়াল। টাকা এখানে ফাইনাল পজিশন কোনটা? কিউটা। আর ইনিশিয়াল পজিশন কোনটা? বিটা। তো কিউ এর যে পজিশন ভেক্টর সেটা থেকে পি এর যে পজিশন ভেক্টর সেটা বিয়োগ করতে হবে। কিউ এর পজিশন ভেক্টরের নাম কি? r2, আর পি এর পজিশন ভেক্টরের নাম কি? r1। এই r2 মাইনাস r1 করলে pq পেয়ে যাবে। কিন্তু সেটা ভেক্টর নিয়ম, সেটা ভেক্টর নিয়মে। না আমি তোমাকে তখন ভেক্টর নিয়ম শেখাইনি, তাই তোমাকে আমি স্কেলার নিয়মে কি করে বার করতে হবে ভেক্টর দেখ। জিওমেট্রি ইউজ করব, জ্যামিতি নেব। তাকাবি সবাই, এই x2 y2 z2 x1 y1 z1 এটা তো আমি আন্দাজে মন গড়া লিখেছি, এটা তো কোনো মান আছে, কেমন করে পাওয়া যায়? আগে আমি এই 2 গুলো বার করছি, ঠিক করছি তো? এই পয়েন্টটা কার মান? x2। পয়েন্টটা কার মান? x2। সাপোজ ধর আমি ধরে নিলাম 9, ধরে নিতে কোনো আপত্তি নেই। হলো কত? x2 মান কত? 9। ক্লিয়ার? আচ্ছা, এটা কিন্তু ফাইনাল না ইনিশিয়াল? ফাইনাল, কারণ এটা কে? কিউ। কিউ এর মান নিচ্ছি ফাইনাল। সবসময় কার মানটা বড় হবে, ফাইনাল না ইনিশিয়াল? তাই আমি কখন বললাম, কখন শিখালাম? শিখিয়েছি একবারও ফাইনাল মান বড় হবে, বলেছি একবার, আজকে কালকে অন্যদিন বলেছি। তোর কি জানি স্যার, আমরা জানি এগুলো সব, কারণ স্যার আমাদের ওই আন্দাজ বলে জিনিসটা ভালোই লাগে, চলে আর কি মনে দেখ কেমন ফাইনাল সবসময় বড় হয়। তাহলে এটা 9 হলো। হলো এটা কার মান? ইনিশিয়াল কিসের মান? ইনিশিয়াল x এর মান। আমি সাপোজ ধরে নিচ্ছি এটা ধর 5। স্যার দেখুন বলেছিলাম না ফাইনালের মানটা বেশি হবে, ইনিশিয়ালটা কম হবে, মিলেছে? দেখাচ্ছি ওতে। এবারে দেখো ফাইনাল y নেব কি করে? ফাইনাল y কি করে আসে? আমার উপর লম্ব টানবি না, বলি বিন্দু থেকে স্যারের উপর লম্ব টেনে। এই যে আস্তে আস্তে এটা y, এটা y2 না y1? y2। আমি ধরে নিচ্ছি এটার মান 9। এবারে ইনিশিয়াল ওয়াইটা দেখ না কোথায়? কোথায়? এটা বড়ে মানটা কমে গেল না বাড়লো? তাহলে কে বড়, ফাইনাল না ইনিশিয়াল? বাস ওটা বড় আন্দাজ বলে দিলি। এবার ওইরকম ভাবে কিছু হয় না, ওরকম করে কিছু হয় না, মেজার করে দেখতে হয় কে বেশি কে কম। এখানে কি দেখা গেল? x এর ক্ষেত্রে ফাইনালটা বেশি, ইনিশিয়ালটা কম। y এর ক্ষেত্রে কি হয়ে গেল? ফাইনালটা কম, ইনিশিয়ালটা বেশি। তাহলে ফাইনাল বেশি না ইনিশিয়াল বেশি? হ্যাঁ, ওটা হচ্ছে কে জানে। এটাকে ধরে নে তুই কিছু একটা মান, এটাকে ধরে নিলাম 12। আস্তে এটা ধরে নিলাম 12। হলো? হয়েছে? এবার দেখ এটা করতে গিয়ে একটা সমকোণী ত্রিভুজ পেয়েছিস? হ্যাঁ, সমকোণী ত্রিভুজ পাওয়া গেছে, যা দুটো বাহু রেড কালারের, একটা বাহু ব্লু কালারের পাওয়া গেছে। সমকোণী ত্রিভুজে দেখ এটা যদি থিটা হয় তাহলে এটা লম্ব, এটা ভূমি, আর এই বড়টা অতি। আমার এই অতির মানটা দরকার। ম্যাগনিটিউড কার বার করছি? সরণের। তো কোনটা এখানে ম্যাগনিটিউড? PQ। একটু আগে বললাম না যে PQ সরলরেখার যে দৈর্ঘ্য সেটা সরণের মান প্রকাশ করে, আর সরলরেখার দিক ওর দিক প্রকাশ করে। তাহলে মানটা কত? PQ। তাহলে দেখ এটা যদি একটা ত্রিভুজ হয় PQ, আর এই পয়েন্টটাকে ধরে নিলাম R, তুই এই মানটা বলতে পারবি? কিউ আর মানটাকে বলতে পারবি? এই দুটো ডিফারেন্স 9 মাইনাস 5 কত? 4। বাহ, 4। আচ্ছা তুই এটা পি আরটা বলতে পারবি? 12 মাইনাস 9 3 লয়, 12 মাইনাস 9 কাকে লিখছ হয়? 12 মাইনাস 9 কত? 3। শিওর? কিন্তু আমি কার থেকে কাকে বিয়োগ করতে বলেছিলাম? ফাইনাল থেকে ইনিশিয়াল বিয়োগ করতে। তাহলে ফাইনাল কত? সরি কোন দিকে পজিশন ফাইনাল, কোনটা ফাইনাল? এটা
9টা ফাইনাল, বেশি কম নয়। 9টা ফাইনাল, 12টা ইনিশিয়াল। এগুলো কত আছে? -3। এটা কত নেবো আমি? আরে ব্যাটারিটা শেষ হয়ে গেছে। মানে মুখটা খোলা ছিল না। তাকাও, শোনো শোনো শোনো। এটার মান -3। লেন্থ নেগেটিভ হয় না বলে আমি মাইনাসটা লিখিনি, কিন্তু আমি ক্যালকুলেশনে মাইনাস নেব। কারণ কি বলতো, মাইনাস নে প্লাসই আসবে। পিথাগোরাস মনে আছে? অতি সমান বা অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। প্লাস আসুক মাইনাস আসুক সব কি আসবে? প্লাসই আসবে। কিন্তু রুলস কি? পজিশন ফাইনাল মাইনাস পজিশন ইনিশিয়াল। তাহলে পি কিউ বার করা গেল। পি কিউ এর মান চলে এসেছে। হ্যাঁ, চলো ছবিটা ড্র করো। এই আর আমরা ছবি দেখতে পাই। তোরা ঠিকঠাক দেখতে শুনতে পাচ্ছিস? অনলাইন বল, ভার্চুয়াল মিডিয়া। চলো কথা বলো না, নিজে কাজ করো। আরেকবার। হ্যাঁ, পিটিগুলি যখন যাস টিফিন দেখা, তারপরে খাবারটা খা। পিটিগুলি বোঝাতে গেলে টিফিন নিস তো, দিয়ে আবার রাতে খাবার খাস। তো একবার জানিয়ে দিস, তখন তো বলিস আবার বসবো। তখন বলিস কোথায় বসবো? বলিস কি বলিস? আবার বসবো না, কি বলিস? কোথায় বসবো, মানে কোথায় ব্যবস্থা করেছি। এই দাদা আপনি এই খেলে তাতে কি হয়েছে, আবার খাবো। দেখো ছবি নিয়ে অনেকবার রাখতে হবে। ছবিতে অনিয়া, টিফিনে সোনিয়া নাকি? তাড়াতাড়ি ছবিটা আঁকো। ঠিক আলাদা কোথাও করো, বাইরে স্কেল আনিস না? আচ্ছা করে আনবি। যারা সায়েন্স স্টুডেন্ট একটা করে স্কেল, একটা পেন্সিল, একটা ক্যালকুলেটর এগুলো রাখবি কাছে। সায়েন্টিফিক ক্যালকুলেটর, মুদিখানা ক্যালকুলেটর চলবে। 25 জিরা 13 নম্বর দর করবি না এখানে যে মানে সাইন কস ট্যান সেইগুলো থাকে। স্কেল লাগবে না, হাতে করে আঁক না বাবা। স্কেলটা কার? কিন্তু এটা আমার মেরে ওয়াইফাই না কি বলবো ले कॉल यार सब एजुकेशन राजन दिखे তোরা জীবনে যে সময়টা পার করছিস না, এই সময়টা এইভাবে পার করিস না, পাবি না জীবনে ফিরে আর। বুঝলি তো, এটা কোনোদিন পাওয়া যাবে না জীবনে। পুরি দুবার ঘুরতে যাবে, দুবার 11 দুবার 12 পড়া যাবে না। ভালো করে পড়। হ্যালো, এখানে রয়েছে তো। ছবিটি হয়েছে? হোক তো। বলছি তোমার বাজে ঘড়ি কটা? এই তাড়াতাড়ি কর, এই সময় নেই হাতে। হাতে সময়, হাতে সময়টা কি ঘাড়ে রাখুন আমি? বল আবু বল, টাকা আছে তোরা? বসে বলবি কি হয়েছে? হ্যাঁ দেখলি তোর ওই বসে তুমি তাড়াতাড়ি আগে ভালো হয় না? আসতে দেখ না তো সারাদিন ধরে রাখবি নাকি, বসে থাকবি? লিখো না, মুছবো নাকি? নিচে লিখো। এই যে তাহলে বল সৌরভ, এক্স অক্ষ বরাবর কতটা পরিবর্তন? 4। আর ওয়াই অক্ষ কতটা পরিবর্তন? -3। চলো লেখো যে এক্স অক্ষ বরাবর সরণ, অক্ষ লিখলে ক্যাপিটাল লিখবে, হ্যাঁ, এক্স
অক্ষ বরাবর সরণ, ফাইনাল মাইনাস ইনিশিয়াল সমান 4, ঠিক আছে। দেন y অক্ষ বরাবর সরণ, ফাইনাল মাইনাস ইনিশিয়াল সমান -3 হয়েছে। এরপরে অতএব মোট সরণ, টোটাল ডিসপ্লেসমেন্ট কি হবে? ডিসপ্লেসমেন্টটা দেখা যাচ্ছে এটা সমকোণী ত্রিভুজের অতি, আর এই দুটো সরণকে দেখা যাচ্ছে এটা লম্ব আর একটা ভূমি। তাহলে আমরা অতির মান জানি তো, কি করে বেরোবে? √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, -3 এর স্কয়ার কর আর +3 এর স্কয়ার কর, +9 ই আসে। 9 প্লাস 16 সমান √25, বাইরে বের কর 5। আমি কোনো ইউনিট বসালাম না, জাস্ট মানটা লিখছি তো। তাহলে মান পাওয়া গেল। দেখ এটা কিন্তু জিওমেট্রি মানে জ্যামিতিক পদ্ধতিতে আমরা ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউড বার করে নিলাম। এত কঠিন পদ্ধতি নয়, আমি যখন ভেক্টর শিখে যাব এই r2 আর r1 বিয়োগ করে দেবো। সেটা r2 কি করে বার করব? r1 কি বার করব? সেটাও শিখাবো। তাহলে তোর r2 - r1 বিয়োগ করে নিবি, এটাও শিখাবো, কারণ সবগুলো ভেক্টর প্রসেসিং হবে। এটা পড়ে নিন। ক্লিয়ার? হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে, ডিসটেন্স হয়ে গেছে। এরপর হেডিং কর এদের পার্থক্য মানে মিল আর অমিল। হেডিং করো যে সিমিলারিটি অর ডিফারেন্স বিটুইন ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। লিখ সায়ন্তিকা। কি বললাম তোর নামটা? ছবিটা কি মুছে যাবে? স্লোম্যান কেউ নয় তো? ভুলটা অনেক পর কালটা শিখছে আস্তে আস্তে, পড়েছিল না। হ্যাঁ, লেখো সিমিলারিটি অর ডিফারেন্স বিটুইন ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। লিখেছো? নিচে মাতৃভাষা লেখো, অতিক্রান্ত পথ ও সরণের মধ্যে পার্থক্য। আবার কথা বলছে, সিমিলারিটি অর ডিফারেন্স বিটুইন ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। লিখতে পেরেছো? লিখবো তো বড়টা আমি এবার। বাংলায় কি লিখবে? অতিক্রান্ত পথ ও সরণের মধ্যে পার্থক্য। পার্থক্য লেখে বা মিল অমিল হবে, মিল অমিল বা পার্থক্য। হেডিংটা কি করে সামনে কি জানছিস দেখ। তাহলে অতিক্রান্ত পথ ও সরণের মধ্যে মিল ও অমিল বা মিল ও পার্থক্য হয়েছে। বাঁ দিকে লেখো ডিস্টেন্স, ডান দিকে লেখো ডিসপ্লেসমেন্ট। যেমন ছোটবেলায় ছক করতে, ছক করো। ডিস্টেন্স আমার কেউ জিজ্ঞাসা করলে কিছু বললে জোরে বলবি, ফ্যানের আওয়াজে শুনতে পাচ্ছি না আমি কিছু সেরকম। দেখ বাঁ দিকে করেছি ডিস্টেন্স আর ডান দিকে লিখেছি ডিসপ্লেসমেন্ট হয়েছে। তাহলে আমরা প্রথমে মিলগুলো দেখে নেবো। কিগুলো মিল, কি কি মিল আছে, অর্থাৎ সিমিলারিটি কি কি মিল আছে দেখ। কি কমন এদের? সরব মাত্রা একই, একক একই, আর কি লেখো মাত্রা এল, এইদিকেও লেখো মাত্রা এল, এখানে লেখো একক মিটার, এইদিকেও লেখো একক মিটার। হলো? আরেকটা মিল আছে, সেটা বুঝতে পারতে হবে। টাকা এই ডিসটেন্সের জন্য কিন্তু দুটি বিন্দুর দরকার, দুটি অবস্থান দরকার নেই। সে অবস্থান দুটো একই বিন্দুতে হতে পারে, আর দুটো অবস্থান দরকার তো। কি কি? ফাইনাল আর ইনিশিয়াল। আর ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে কিন্তু কি দরকার? দুটো পজিশন দরকার, ফাইনাল আর ইনিশিয়াল। সেটা কারো দুটো আলাদা বিন্দু হতে পারে, কারো দুটো একই বিন্দু হতে পারে।
তার সাথে আমি যাচ্ছি না, দুটো অবস্থান দরকার। লেখো দুটি অবস্থান প্রয়োজন, দুটি অবস্থানের প্রয়োজন। একটা অবস্থানে ডিসটেন্স বলা যাবে টাকা, আমি এখানে আছি 5 মিনিট পর আমি এখানে আছি, আমার ডিসটেন্স বল 0, কারণ আমি দুটো পজিশন পাস নিয়ে আমার একটাই পজিশন পেয়েছি। পজিশন কি আছে আমার x, y, z আমার চেঞ্জ হয়েছে। চেঞ্জ যদি না হয় তাহলে কিন্তু আমার মধ্যে ডিসপ্লেসমেন্ট বা ডিসটেন্স থাকবে না। তাহলে লেখো দুটি অবস্থানের দরকার, এদিকেও লেখো একই কথা, দুটি অবস্থানের প্রয়োজন। এবারে চলে আসবো আমরা অমিল, ডিফারেন্স। ফার্স্ট কে বলবি ডিফারেন্স? ডিসটেন্স কি রাশি? হ্যাঁ, আর ডিসপ্লেসমেন্ট কি রাশি? ভেক্টর। সবথেকে বড় ডিফারেন্স তো এটাই। যেজন স্কেলার এজন ভেক্টর। আর ডেফিনেশনটা, ডিসটেন্স ডেফিনেশন কি? অতিক্রান্ত পথ, কতটা পথ তুমি গেছো, আর ওখানে কি দুটো পয়েন্টের ডিফারেন্স। তাহলে লেখো এখানে যে ডিসটেন্স বলতে আমরা কি বুঝি? অতিক্রান্ত পথকে বুঝি। আর এদিকে আমরা ডিসপ্লেসমেন্ট বলতে কি বুঝি? দুটি অবস্থানের মধ্যে সরলরৈখিক পার্থক্য। দুটি অবস্থানের মধ্যে সরলরৈখিক পার্থক্য। ওকে, তোকে যদি আমি এখানে জিজ্ঞাসা করি একটা এক্সাম্পল দিয়ে, ধর এটা ঘড়িটা, এই দেখ 12টা বাজছে, সময় 12টা, ঘড়িটার 12টা বাজছে। এবার ঘড়িটা এরকম ট্যাঁ 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 করে ঘুরে 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 এইখানে এসে ওটা বাজছে বলতে নি ছোটা 12:30 ঘন্টা কাটাটা কাটাটা কিসে বলছি নি আর কি। তো এবারে বল দেখিনি এখানে এইটা কি? হ্যাঁ, এটি হচ্ছে ওর ডিসটেন্স। ডিসপ্লেসমেন্ট কোনটা? ইনিশিয়াল টু ফাইনাল, এইটা হচ্ছে ওর ডিসপ্লেসমেন্ট। চলো লেখ। ইয়েস, ছবিটা না কি দেখা যায় লিখে নে। কারণ মনে রাখবি এটা হচ্ছে ওর পজিশন 1 আর এটা হচ্ছে ওর পজিশন 2। দুটো পজিশন 1 আর পজিশন 2 এর মধ্যে যে ডিফারেন্স, সেটাই হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট। আর ওর যে পথ অতিক্রম করেছে, ট্রাভেল করেছে, তার যে লেন্থ, সেটাই হচ্ছে আমার ডিসটেন্স। হলো? তাহলে একদম ক্লিয়ার ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্ট। আস্তে ভাব, এই ফোনটা আমার 100% চার্জ ছিল, ঠিক আছে? এখন ফোনটাতে চার্জ রয়েছে 7%। ছুটি হয়নি না, ছুটি হয়নি, ছুটি হয়নি রে বাবারি। বন্ধ 10 মিনিট আগে, ঠিক। চলো নেক্সট রিডিং করো, স্পেস এন্ড টাইম।
লেখো স্পেস অ্যান্ড টাইম। স্পেস অ্যান্ড টাইম দেখে রাখ, স্পেস অ্যান্ড টাইম সম্পর্কিত একটা ছোট্ট ফর্মুলা মনে রাখবি। একটা নির্দিষ্ট কোনো সময়ে একটা বিন্দু বা বস্তু বা যে কোনো কিছু একটা নির্দিষ্ট অবস্থানে থাকে, একই সময়ে তার পক্ষে দুটো অবস্থানে থাকা সম্ভব। কোনো একটা সময় তুমি কোনো একটা বিন্দুতে থাকতে পারবে। এই ইউনিভার্সের বা এই স্পেসের কোনো একটা পয়েন্টে, কোনো একটা টাইমে তুমি একটা পয়েন্টে থাকতে পারবে। ডট 10টা বাজে সকাল, তুই ইউনিভার্সের মধ্যে কোনো একটা পয়েন্টে আছিস, হলো ওই একই সময়ে তোর দ্বিতীয় নম্বর কোনো পয়েন্টে থাকা পসিবল? মানে একদম তোর কাছের পয়েন্টটা তো যেতেও ততটা সময় লাগবে। যেমন ধর আমি যে সময় কথাটা বলছি, তোর কি মনে হয় তুই সেই সময় শুনতে পাচ্ছিস? না, এখান থেকে সাউন্ডের ট্রাভেল করতে সময় লাগছে না। 330 মিটার পার সেকেন্ড বেগে শব্দ যায়, বায়ুর মধ্য দিয়ে 330 মিটার পার সেকেন্ড বেগে শব্দ গতিশীল হয়। তো তোর আমার মুখের সাথে তোর কানের তোর ডিস্টেন্স আছে, তো সেই ডিস্টেন্সে তো এই শব্দটাকে ট্রাভেল করতে হচ্ছে, তার জন্য কিছু সময় নষ্ট হচ্ছে। সেটা আমরা বুঝতে পারি না হয়তো, কিন্তু সময় তো যাচ্ছে। তাহলে আমি যখনই বলছি তুই কি তখনই শুনতে পাচ্ছিস? না, কিছুক্ষণ পর শুনতে পাচ্ছিস। তাহলে একই সময়ে বলা এবং কারো শোনা সম্ভব, সে আমার যতই কাছে থাকুক না কেন কিছু তো ডিস্টেন্স থাকবে, কিছু তো ডিফারেন্স থাকবেই তার আর আমার মধ্যে, তো সেটুকু সময় লাগবে। সে একই রকম ভাবে কোনো একটা সময়ে তুমি কোনো একটা বিন্দুতে থাকতে পারো, দুটো বিন্দু থাকতে পারো না। সেই বিন্দুটা ওই বিন্দুর যত কাছাকাছি হোক না কেন, সকাল 10টার সময় তোর যদি কোঅর্ডিনেট x1, y1, z1 হয়, কোনো মতেই ওই একই সময়ে তোর কোঅর্ডিনেটটা x2, y2, z2 হওয়া সম্ভব নয়, তাই না? যদি তোকে কোঅর্ডিনেট চেঞ্জ করতে হয় তো টাইমের চেঞ্জ হবে। এটাই হচ্ছে স্পেস অ্যান্ড টাইম ল, মনে থাকবে? দেখো যে একই সময়ে, দেখো একই সময়ে একটি অবস্থানেই থাকা সম্ভব বা একটি জায়গাতেই থাকা সম্ভব। একই সময়ে একটি জায়গাতেই থাকা সম্ভব। একই সময়ে একটি জায়গাতেই থাকা সম্ভব। পূর্ণচ্ছেদ। স্থান পরিবর্তন করলে, ওটার সাথে লেখো, স্থান পরিবর্তন করলে সময়ের পরিবর্তন অবশ্যই হবে। স্থান পরিবর্তন করলে সময়ের পরিবর্তন অবশ্যই হবে। বুঝা গেল? এটা বলছি আমরা স্পেস অ্যান্ড টাইম ল। নেক্সট হেডিং কর, আর 2 মিনিট লেখ স্পিড বা দ্রুতি। বাংলায় বলবো দ্রুতি, ইংরেজিতে বলবো তাকে আমরা স্পিড। শুনেছিস তো নামটা স্পিড? কোথায় শুনেছিস? হ্যাঁ, মোটর সাইকেলে। ঠিক, মোটর সাইকেল বা যানবাহনে শোনা যায়, মানে যা স্পিড আছে তার মধ্যে শোনা যায়। স্পিড ব্যাপারটা কি ভালো করে শুনবো। আমরা ডিস্টেন্স বুঝে গেছি, ডিসপ্লেসমেন্ট বুঝে গেছি, হলো? এই স্পিড মানে কি? স্পিড মানে ডিস্টেন্স, আর কিছুই না। যা ডিস্টেন্স সেটাই স্পিড, আলাদা কিছু না। মন দিস, তোকে বললাম, তোকে আর তোকে দুজনকে আমি 10 মিনিট করে সময় দিলাম। কত করে সময় দিয়েছি? 10 মিনিট। টাইমটা কনস্ট্যান্ট করে দিয়েছি, হলো? সেই 10 মিনিটের মধ্যে তুই গেলি 50 কিলোমিটার, তুই গেলি 10 কিলোমিটার। এদের মধ্যে স্পিড কার বেশি? যে 50 গেছে। স্পিডটাকে কে প্রকাশ করলো? ডিস্টেন্স। যে যত বেশি ডিস্টেন্স ট্রাভেল করছে ওই একই সময়ে তার তত যেটা বেশি সেটার নাম স্পিড। স্পিড বোঝা গেল? তো ডিস্টেন্স কতটা, তার জন্য টাইম নিচ্ছ কতটা, অর্থাৎ টাইমের সাপেক্ষে যখন অতিক্রান্ত পথকে প্রকাশ করা হয়, টাইমের সাপেক্ষে যখন তুমি ডিস্টেন্সের ক্যালকুলেশন করবে তখন তার নাম হবে স্পিড। তুই কতটা গেছিস? 100 কিলোমিটার।
তুই কত গেছিস 50 কিলোমিটার, তোর ডিসটেন্স কত 100 কিলোমিটার, তোর ডিসটেন্স কত 50 কিলোমিটার, বাট তুই টাইম কতটা নিয়েছিস ওটা যেতে? যখনই তুই কতটা গেছিস তার জন্য কতটা সময় নিয়েছিস এই ক্যালকুলেশনটা করবি যে আমি কতটা পথ অতিক্রম করেছি তার জন্য আমি কতটা সময় নিয়েছি, তখন ওই নতুন যে কোয়ান্টিটি পাওয়া যাচ্ছে, নতুন যে রাশি আবিষ্কার হচ্ছে তার নাম হচ্ছে স্পিড বা দ্রুতি। তাহলে স্পিড বা দ্রুতিকে কে প্রকাশ করছে? ডিসটেন্স। যার যত ডিসটেন্স বেশি তার তত স্পিড বেশি। টাইমটাকে কি করেছি আমরা? কনস্ট্যান্ট করে দিয়েছি, টাইমটা কিন্তু এখানে ধ্রুবক। তাহলে ধর ব্যাপারটা কিরকম, টাকা আমার দিকে, ধর তুই টি সেকেন্ডে এস পথ অতিক্রম করলি। কত সেকেন্ডে? টি সেকেন্ডে এস পথ অতিক্রম করলি, তাহলে সময় কত বলো? টি। আর এটা কি? হ্যাঁ, অতিক্রান্ত পথ। তাহলে বল টি সেকেন্ড সময়ে তুই অতিক্রান্ত পথ কত তোর? এস। মানে এস পথ অতিক্রম করতে তুমি টি সময় নিয়েছো। এস এর কোনো নির্দিষ্ট মান নেই, টি এর কোনো নির্দিষ্ট মান নেই, টি যে কোনো কিছু হতে পারে, এস যে কোনো কিছু হতে পারে। হলো? এখান থেকে বল তাহলে 1 সেকেন্ডে কতটা হবে? এস বাই টি। তাহলে 1 সেকেন্ডে অতিক্রান্ত পথ কত? এস বাই টি। এই 1 সেকেন্ডে অতিক্রান্ত পথকে বলা হচ্ছে দ্রুতি। কি বললাম সংখ্যাটা? 1 সেকেন্ডে কতটা পথ তুমি অতিক্রম করছো সেটা তোমার স্পিড। এবং স্পিডকে কে প্রকাশ করছে? অতিক্রান্ত পথ। যার অতিক্রান্ত পথ যত বেশি তার স্পিড তত বেশি। বুঝা গেল স্পিড জিনিসটা কি? তাহলে স্পিড কি ছিল আমার হাতে? ডিসটেন্স ছিল। আমি কাকে জুড়ে দিলাম ওর সাথে? টাইম। টাইম কিন্তু সবার সাথে জুড়ে যায়, কারণ তোর ডিসটেন্স থাক বা না থাক, তোর ডিসপ্লেসমেন্ট হোক বা না হোক, তুই গতিশীল থাক বা না থাক, তুই জেগে থাক তুই ঘুমিয়ে থাক, টাইম সব সময় গতিশীল। টাইম সব সময় গতিশীল। তো তুই একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে গেলি, তো সেটা তো ডিসটেন্স হলো। তুই তো ডিসটেন্স কভার করেছিস, অতিক্রান্ত পথ মানে পথ অতিক্রম করেছিস, সঙ্গে সঙ্গে লক্ষ্য করেছিস কি সময়ও পার হয়ে গেছে। সময়ও পার হয়ে গেছে। তুই সকালবেলায় ঘুমালি, সন্ধ্যাবেলায় উঠছিস, সারাক্ষণ ঘুমিয়েছিলি, কিন্তু সকাল থেকে কি হয়েছে? সকাল থেকে টাইমটা সন্ধ্যা পর্যন্ত গড়িয়ে গেছে। তো টাইমকে তো কনস্ট্যান্ট আটকে রাখা যাবে না। তো আমরা যখন পথ অতিক্রম করছিলাম, আমাদের অতিক্রান্ত পথের সাথে সাথে সময়ও অতিক্রম করছিল। তো ওই দুটোকে একসাথে করে দিলাম। কি করে দিলাম? ডিসটেন্স বাই টাইম। কতটা দূরত্ব অতিক্রম করেছি তার জন্য কতটা সময় নিয়েছি, এই রেশিওটাকে আমি নতুন কি নাম দিয়েছি আমরা? স্পিড। তো স্পিডে কি নেবো? ডিসটেন্স না ডিসপ্লেসমেন্ট? ডিসটেন্স। স্পিড কি প্রকাশ করবে? ডিসটেন্স কি প্রকাশ করবে? স্পিড। আর ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি। ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি। স্পিডের মতোই একটা রাশি পাবো যার নাম হচ্ছে ভেলোসিটি। যেমন ডিসটেন্স পেলাম তার মতোই একজন কাকে পেলাম? ডিসপ্লেসমেন্ট। এখানে ডিসটেন্স বাই টাইম করে কি পাচ্ছি? স্পিড। আবার তার মতোই একজন পাবো ডিসপ্লেসমেন্ট বাই টাইম করে ভেলোসিটি। এখন কি পেয়েছি আমরা? স্পিড। তো লেখো এক লাইন, 1 নম্বর পয়েন্ট দিয়ে লেখো। লেখো ডিসটেন্স ট্রাভেলড ইন 1 সেকেন্ড। ডিসটেন্স ট্রাভেলড ইন ডিসটেন্স ট্রাভেলড ইন 1 সেকেন্ড। বাংলাটা কি হবে বলো? 1 সেকেন্ডে অতিক্রান্ত পথ বা প্রতি সেকেন্ডে অতিক্রান্ত পথ। প্রতি সেকেন্ড আর 1 সেকেন্ড একই জিনিস। লেখো প্রতি সেকেন্ডে অতিক্রান্ত, প্রতি সেকেন্ডে অতিক্রান্ত পথ বা 1 সেকেন্ডে অতিক্রান্ত পথ। এবার আমি কি বলেছিলাম? যখনই আমরা কোনো নতুন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি জানবো তার কি কি জানতে হবে? 5টা জিনিস জানতে হবে। কি কি? ডেফিনেশন, দেন ক্যালকুলেশন বা মেজারমেন্ট বা পরিমাপ। তো সেকেন্ড লেখো পরিমাপ। সেকেন্ড লেখো পরিমাপ। হড়বড় করিস না, আস্তে আস্তে কর। পরিমাপ হলো? তাহলে পরিমাপ কি পেলি? এস বাই টি। এটা পুরোটা করে নে পরিমাপে। এখানে পরিমাপ, এটাই পুরোটা পরিমাপ। এটা পরিমাপ হেডিং কর।
তুই ওটা পুরো লিখে যা লিখেছে তুই শেষে নিচে লিখবি অতএব মনে রাখবি এই স্পিডকে তাহলে এস পি ডবল ই ডি স্পিড সমান কি ডিসটেন্স বাই টাইম স্পিডকে প্রকাশ করা হয় ভি চিহ্নের দ্বারা কি দ্বারা ভি তাহলে ভি সমান ডিসটেন্সকে এস দ্বারা আর টাইমকে টি দ্বারা তাহলে ভি সমান কি পেয়ে গেলি রে ভি সমান কি পেয়ে গেলি এস বাই টি এটি হচ্ছে মেজারমেন্ট এটি হচ্ছে ফর্মুলা কি ক্যালকুলেট করা স্পিড বার করতে বললে কি করবি এটি লে এটির মান বসাবি যা থাকবে আচ্ছা ডেফিনেশন হলো ক্যালকুলেশন বা মেজারমেন্ট হলো 3 নম্বর কি হবে ইউনিট হ্যাঁ ওটা ছাড়া কোনো দাম নেই এর তো থার্ড আমরা লিখব ইউনিট কে বলতে পারবি এসআই কি হবে ইজি টাকা এটা সমান কি এটা বাই এটা তো এর ইউনিটও কি হবে এর ইউনিট বাই এর ইউনিট তো এটা কে ডিসটেন্স ইউনিট কি মিটার সময়ের ইউনিট কি সেকেন্ড কি চলে এলো মিটার বাই সেকেন্ড এক লাইনে লিখলে হয় মিটার সেকেন্ড ইনভার্স সিজিএস এ বলতে পারবি সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স এক লাইনে লিখবো আমরা হ্যাঁ মাত্রাটাকে বলবে দেখি মাত্রা বা ডাইমেনশন অফ ভি ইকুয়ালস টু টাকা ডাইমেনশন অফ ডিসটেন্স ডিভাইড বাই ডাইমেনশন অফ টাইম তোমাকে ডাইমেনশন অফ ডিসটেন্স শিখিয়েছি আমি ডাইমেনশন অফ ডিসটেন্স কি এল কি রে বল এল আর ডাইমেনশন অফ টাইম টি তাহলে কি হলো এল বাই টি এক লাইনে লিখলে কি হবে এল টি টু দি পাওয়ার -1 সূচকের নিয়ম নিচেটা উপরে উঠলে মাইনাস হবে পাওয়ার এল টি টু দি পাওয়ার -1 আর কি বাকি আছে রাশি বল না এটা কি হবে নিয়ম বলতে পারিস রাশি কি হবে এটা কি স্কেলার এটাও কি টাইম এখন কটা বাজছে 9:10 কোন দিকে কোন দিক দরকার হয় তোকে জিজ্ঞাসা করি কটা বাজে বলে পূর্ব দিকে 9:15 তো সারা পশ্চিম দিকে না 8:45 হয় কি এরকম টাইম হয় টাইমের কোনো ডাইরেকশন হয় না তো টাইম একটা স্কেলার কোয়ান্টিটি তো এটাও স্কেলার তো ডিসটেন্স কি হবে সরি ডিসটেন্স কি হবে স্পিড কি হবে স্কেলার আর মনে রাখবি স্পিড মানে কি ডিসটেন্স তো ডিসটেন্স যা হবে স্পিডও তাই হবে ডিসটেন্স কি কোয়ান্টিটি স্কেলার তো স্পিড কি হবে স্কেলার তো লেখো রাশি স্কেলার ওকে বাস নেক্সট হেডিং করে নিবি ভেলোসিটি বা বেগ এটা করো নেক্সট ভেলোসিটি বা বেগ এটা আমরা নেক্সট ডে পড়বো হলো তাহলে আজকে আমাদের কতদূর হলো স্পিড পর্যন্ত ঠিক আছে এটা ভালো করে রেডি কর বাকি আমরা পরের দিন আবার নতুন কোয়ান্টিটি পড়বো ভেলোসিটি আবার পড়বো অ্যাক্সেলারেশন ডিএক্সেলারেশন বা রিটার্ডেশন একে একে পড়তে থাকবো ওকে ঠিক আছে এই পর্যন্ত তাহলে আজকে